আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দ্রুত বাস চলাচলের জন্য নেওয়া ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের প্রায় ২,০০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪,৫০০ কোটি টাকায়। গত ৯ বছরে কয়েক দফায় কাজ শেষ করার মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি এখনো। কবে শেষ হবে তা বলতে পারছেন না কেউই। এসবের মধ্যেই যোগাযোগ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন কাজের মান ও নকশা নিয়েও। প্রায় একই ধরনের সংকট দেখা দিচ্ছে অন্যান্য প্রকল্পেও। অবকাঠামোগত উন্নয়নে সারা দেশ জুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ, কিন্তু প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পদে পদে নানা ভুল ত্রুটি আর গাফিলতি। অনিয়ম দুর্নীতির অভিযোগও উঠছে ভুরি ভুরি। ত্রুটির কারণে বেড়ে যাচ্ছে প্রকল্পের ব্যয়, বাড়ছে মেয়াদ, গচ্চা যাচ্ছে জনগণের করের টাকা। দরপত্র আহ্বান, মূল্যায়ন, ঠিকাদার নির্ধারণ ও বাস্তবায়নের পরতে পরতে রয়েছে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির ঘটনা। প্রকল্প চলে হাওরে, প্রকল্প পরিচালক কাজ করেন রাজধানীর বনানী বাড়িধারায় বসে। বৈঠক হয় জুমে, বিল তোলা হয় চা সমুচা সিঙ্গারার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীও, যিনি আমাদের আজকের এই আলোচনায় যুক্ত আছেন। রেওয়াজে পরিণত হওয়া মেয়াদ বৃদ্ধির কারণ অনুসন্ধানে দফায় দফায় বৈঠক করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সুপারিশ আর নির্দেশনার পরেও সুফল মেলেনি এখনো। সম্প্রতি ৩১টি আঞ্চলিক প্রকল্প নিয়ে তদন্ত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর অধিকাংশগুলোতেই বিভিন্ন স্তরে গলত পেয়েছে খোদ মন্ত্রণালয়। এতদিন ছোট ও মাঝারি প্রকল্পের মান নিয়ে প্রশ্ন উঠলেও এবার ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বদ্দারহাট ফ্লাইওভারের পিলারে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ত্রুটি মুক্ত প্রকল্পের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিনিয়র সাংবাদিক প্রণব সাহা। অনলাইনে যুক্ত আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, নগর পরিকল্পনাবিদ খন্দকার এম আনসার হোসেন এবং চট্টগ্রাম সুজনের সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আনসার হোসেন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বহু স্তর পেরিয়ে একটি প্রকল্প পাশ হয়, তারপরও কেন মাঝপথে গিয়ে প্রকল্পে ত্রুটি ধরা পড়ে? কেন অর্থ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে? সংকটটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। বহু স্তর পেরিয়ে কাজটা এগিয়ে যায় ঠিকই, কিন্তু স্তরগুলোতে আমাদের যে করণীয় ছিল সেইগুলোতেই ত্রুটি থাকে। যেমন ধরেন, আপনি একটা প্রকল্প অনুমোদনের, আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। প্ল্যানিং কমিশনে যখন নাকি আপনার একটা প্রকল্প পাঠানো হয়, তখন এটার সাথে একটা প্ল্যান জুড়ে দেওয়া হয় এবং টেন্টেটিভ কস্টও দিয়ে দেওয়ার কথা। ইদানিং ডিটেইল প্ল্যানও তারা চাচ্ছেন। তো এখন যে প্রকল্পটা আপনি প্রকল্প আকারে অনুমোদনের জন্য দিচ্ছেন, যেখান থেকে ডিপিপি তৈরি হবে, তার আগেই আপনাকে যদি প্রকল্প ডিজাইন এবং সমস্ত কিছু অনুমোদন করে নিতে হয়, তার কোনো পেমেন্ট নাই। কিন্তু মানে ওটা কোনো আগেই প্রকল্পের তো ব্যয় ধরা নাই, প্রকল্পের জন্ম হচ্ছে। সেই সময় যদি এভাবে করা হয়, তাহলে সেই প্রকল্পের ত্রুটি তো শুরুতেই থেকে গেল, তারপরে সেটাকে আপনি আস্তে আস্তে ইম্প্রোভাইজ করছেন। তার মানে হচ্ছে যে আপনি একটা ভুল জিনিস নিয়ে শুরু করলেন, কেননা ওই সময় ওই পরিমাণ এনার্জি এবং ওই পরিমাণ ইনপুট আপনার দেওয়ার মতো সুযোগ ছিল না। তারপরে সেটাকে ডিটেইল করা হচ্ছে যখন, তখন এইটাকেই মানে ওইটাকে ফ্রেমটাকে ঠিক রেখে এটাকে পিটিয়ে সোজা করা হচ্ছে। তো সেই কারণে আমার ধারণা যে এটার জন্মটা হচ্ছে যে প্রকল্প নেওয়ার সময় যে প্রবলেম, সেইখানে এটার শুরু। তারপরে আপনি যেগুলো উল্লেখ করেছেন পর্যায়ক্রমিক ভাবে সেই জায়গাগুলোতে আসতে পারি। আরেকটা ছোট উদাহরণ দিয়ে এই জিনিসটা দিচ্ছি। চিটাগং এর যে আমাদের যে পোর্ট, যেটা আমাদের 80% অফ দি টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট আমাদেরকে হ্যান্ডেল করে এখনো, সেটার টোটাল এরিয়া হচ্ছে 800 একর। আর সেখানে মংলার যে পোর্টটা, যেটা আমাদের মাত্র 20% আমাদের হ্যান্ডেল করে এখন, তার জন্য যখন প্রকল্প নেওয়া হয়েছিল, তখন এটাকে ওরকম অনুমান করে করতে হয়েছিল মন্ত্রণালয়ে, এবং তারা তো প্ল্যান করেনি, অনুমান করতে হয়েছিল। অনুমানটা হলো 2400 একর, মানে 3 গুণ। এখন সেই জায়গাটাতে দেখা যাচ্ছে বাকি জায়গাগুলো, খালি জমিগুলো, যেটাকে আমরা কোয়ে সাইড বলি, নদীর পাড়ের যে জায়গাগুলো, এইগুলোকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে ভাড়া দিয়েছি, মাটিটা ভাড়া দিয়েছি। এইভাবে আমাদের এখন মংলা প্রকল্পের খরচ চলে। তো এই যে একটা, আপনি পুরো জায়গাগুলোর মধ্যে দেখেন যে শুরুর জায়গাটাতে প্রবলেম,
সেটার থেকে যখন আপনি আস্তে আস্তে আসবেন, যে আপনার পরিকল্পনা যখন আসবেন, তখন এই মিক্সিং এর মধ্যে প্রত্যেকটা স্টেপে আপনি প্রবলেম খুঁজে পাবেন। এবং আমাদের কর্তা ব্যক্তিরা প্রতিটা স্টেপেই তারা যেই পরিমাণ এফোর্ট দেওয়ার কথা ছিল, আনফরচুনেটলি আমার ধারণা নিঃসন্দেহে কোথাও না কোথাও এফোর্টটার ঘাটতি আছে, এবং এটা প্রতিটা স্টেজেই ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো মিলিয়ে হয়তো এই জায়গাটাতে আমরা পৌঁছে যাই। জি, ধন্যবাদ আপনাকে জনাব প্রণব শাহ। বাংলাদেশে তো দ্রুত উন্নয়ন হচ্ছে, অনেক কর্মযজ্ঞ চলছে, অনেক উন্নয়নের কাজ চলছে, এবং আমরা কিন্তু যে আমাদের যে অভিজ্ঞতা হয়নি সেটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা কিন্তু দীর্ঘ বছর ধরে বিভিন্ন প্রকল্প করছি, বিভিন্ন কাজ করছি, অনেকগুলো কাজ কমপ্লিটও করেছি, এবং সেখানে কিন্তু আমাদের ভুল ত্রুটির অভিজ্ঞতাগুলো হয়েছে। কিন্তু তারপরেও কেন দু একটি বাদে সব প্রকল্পেরই মেয়াদ এবং ব্যয় বাড়তে থাকে? কারণটা কি? কারণ কাউকে না কাউকে টাকা দিতে হয়, প্রথম হলো এইটা। আর যে পরিকল্পনা হয় সেটা সঠিক হয় না। কারণ আপনি যখন পরিকল্পনা করবেন যে একটা প্রকল্প আপনি 5 বছরে শেষ করবেন, তাহলে তার মধ্যেই তো আপনি বুঝতে পারেন যে এটা 5 বছরে শেষ হবে কি না হবে। তাহলে সেটা 7 বছরে কেন আমরা করি না শুরুতেই? এটি একটি বড় ব্যাপার। আর একটা প্রকল্প ব্যয় বাড়লে, মাঝপথে যদি প্রকল্প ব্যয় বাড়ে, তাহলে অনেকের লাভ হয়, সেটাই সবার উদ্দেশ্য থাকে। অনেকের মানে কার লাভ হয়? ঠিকাদারের লাভ হয়, সরকারি কর্মকর্তাদের লাভ হয়, আর ভেঙে নাইবা বলি। এই জন্য আমি বলছি এই কথাটা, এটাতে কেউ মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এগুলোর অনেক উদাহরণ আছে। এবং এখানে আমাদের সম্মানিত পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন, তার যে বিভাগ আছে একটি IMAD, সেখানে অনবরত এই সমস্ত জিনিসপত্র তারা খুঁজে বের করতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমরা সেগুলো পেরেছেও। আমরাও সেগুলো খবর করেছি যে ওখানে তারা যখন পরীক্ষা নিরীক্ষা করেন, তখন দেখেন যে নানা ত্রুটিপূর্ণভাবেই প্রকল্পটি পাস হয় এবং প্রকল্পটির কাজ শুরু হয়ে যায়। কিছুটা রাজনৈতিক প্রভাবও থাকে, যেরকম একটা জিনিস চাই। এই জন্যই পত্রিকার পাতায় বা টেলিভিশনের খবরে দেখবেন যে ব্রিজ হয়ে আছে, 2 পাশে তার রাস্তা হয়নি, বা এমন ব্রিজ করা হয়েছে, এমন রাস্তা করা হয়েছে যেটার জন্য খুব বেশি জনগণ উপকৃত হয়নি। আর আপনি বদ্রারহাটের ফাটল ধরেছে জন্য আজকে আপনি কথাবার্তা বলছেন, আপনার RTV থেকে নেমে হেঁটে গেলে 5 মিনিট লাগবে না। বাংলা মোটরের যে ফ্লাইওভারটি হয়েছে, আমাদের সকল গাড়ি ডাইন হাতে চালিত, ওই ফ্লাইওভারটির প্রথম নকশা হয়েছিল বাঁ হাতে চালিত গাড়ির জন্য। তো এই ফটোকপি নকশা কে করলো? আপনি কি কোনো নকশা প্রণয়নকারীর সঙ্গে জড়িত কিন্তু এটার পরিকল্পনার জন্য কিংবা এখানে যারা অ্যাডভাইজার হিসেবে কাজ করে তারাও কিন্তু অনেক পয়সা নিয়ে গেছে। আমি পয়সা নিলে আমার আপত্তি নাই, তাদের শাস্তি দিয়েছেন কিনা? আপনার এই টেলিভিশনে সেই প্রকল্পের কতজনকে আনতে পেরেছেন, চেহারা দেখাতে পেরেছেন যে এই লোকগুলো ডান হাতে চালিত বাংলাদেশের গাড়ি চালিত জায়গায় বাঁ হাতে চালিত গাড়ি ওঠার ফ্লাইওভার করে ফেলেছিল? আমি যদি আরেকটু বলি, খুব আপনাদের এখান থেকে 5 মিনিট লাগবে RTV থেকে নেমে হাঁটতে। একটি ফ্লাইওভার শেষ হচ্ছিল রেলগেটের ওই পাশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে, তখন এটা রেল লাইন পার করে এই পাশে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে দেওয়া হলো না কেন? আবার বাড়তি নকশা কেন করতে হলো? এইগুলোর জবাব তো আসলে দিতে হয়। এবং এই যে BRT করলেন, আমাদের একটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ছিল, STP। আমার থেকে আক্তার মাহমুদ খুব ভালো জানেন এটা। সেটি এখন RSTP আছে, রিভাইজ স্ট্র্যাটেজিক প্ল্যান। আমার মনে কমপক্ষে 5 কেজি ওজন হবে। আমি নিজে প্রথমটার ওজন দেখেছিলাম, কাছাকাছি সংগ্রহ করেছিলাম। রিভাইসটা সংগ্রহ করার সুযোগ আমার হয়নি। এবং সেই প্রকল্পে আমি জানি না, আক্তার মাহমুদ আমাকে সাহায্য করবেন, আমি যতদূর পড়ালেখা করেছিলাম যে BRT আগে হওয়ার কথা ছিল, MRT পরে হওয়ার কথা ছিল, মেট্রো রেল। কিন্তু সেই মেট্রো রেল আমরা এখন দেখছি, কিন্তু BRT কতগুলো কথা আপনি বললেন যে তার দুর্নীতি ধরা পড়েছে, তা নিয়ে মানুষ দুর্ভোগে পোয়াচ্ছে, জনপ্রতিনিধি তার বিরুদ্ধে বলছেন। তাহলে এই যে আমি 1000 টাকা খরচ করে, অনেকগুলো টাকা খরচ করে STP বানালাম, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বানালাম, তাহলে সেই 10 বছরের মধ্যে আমার সেই স্ট্র্যাটেজিক প্ল্যানের কি সুফল আমাদের ঢাকা শহরের নগর পরিকল্পনাবিদরা, আমাদের সরকার কি দিল? যে আমি যানজট থেকে মুক্ত হলাম না, এখন ফ্লাইওভারের উপর দিয়ে ওভারপাস যাবে নাকি ওভারপাসের উপর দিয়ে মেট্রো রেল যাবে, সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি কম আছি। আমি হয়তো জানি, আমার মনে আক্তার মাহমুদ বাস্তবে এর থেকে বেশি ফেস করতে হচ্ছে, তাকে হয়তো অনেক মতামত দিতে হচ্ছে, বা স্থপতি ইনস্টিটিউট বলি বা আরবান প্ল্যানার যারা আছে তাদের অনেক মতামত দিতে হচ্ছে এই ব্যাপারে। তাতে তাদের হয়তো 2 পয়সা লাভ হচ্ছে, কিন্তু আমাদের জনগণের পয়সা কিন্তু বেশি খরচ হচ্ছে, কারণ ওই পরিকল্পনা ঠিকভাবে না হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আপনি তো সরকারের বিভিন্ন প্রকল্পকে পর্যবেক্ষণ করছেন, কিছু কিছু প্রকল্পের পরামর্শক হিসেবেও কাজ করছেন। কি দেখছেন আসলে গলতটা আসলে কোথায়, সমস্যা আসলে কোথায় হচ্ছে? ধন্যবাদ আপনাকে। একটু আমার মনে হয় প্রসঙ্গটা আরেকটু বৃহত্তর পরিসর থেকে দেখি। জি, সেটি হচ্ছে যে আমরা এটা একটা রেওয়াজে দাঁড়িয়ে গেছে যে আমরা গত বেশ অনেক বছর ধরে দেখছি যে প্রকল্প শুরু হচ্ছে, মাঝপথে এটা ডিজাইন চেঞ্জ হচ্ছে, কলেবর বৃদ্ধি হচ্ছে, তার শাখা প্রশাখা গজাচ্ছে এবং তার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এক নির্দিষ্ট সময়ে শেষ করতে পারছে না, পরবর্তীতে সময় বৃদ্ধি পাচ্ছে। ফলে
পুরো প্রক্রিয়াটা ঝুলে যাচ্ছে। এখানে অনেকগুলো কারণ আছে। অনেক সময় আমরা শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, যেটা প্রণব সাহেব বলছিলেন যে এই যে মগবাজার মালিবাগ ফ্লাইওভার কিংবা কারণ বাজারের যে ফ্লাইওভার, সেটা কিন্তু নাকি বুঝিয়ে দেওয়া হয়নি, এবং নিচে যে আপনার রাস্তায় পানি পড়ছে কিংবা আপনার পানিটা গড়িয়ে কোথায় যাবে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, এবং অনেক অনেক গলদ বের হচ্ছে, সেগুলোর আসলে দায় কার সেটাও কেউ বলতে পারছে না। না, ওখানে নিশ্চয়ই একটা সুনির্দিষ্টভাবে একটা ক্লায়েন্ট থাকে, কারদের নেতৃত্বে হচ্ছে কোনো একটা ডিপার্টমেন্টের নেতৃত্বে হয়, সেই ক্লায়েন্ট প্রতিষ্ঠানকেই বুঝিয়ে দিতে হয় তাদেরকে। কিন্তু তারা তো বলছে যে আমাদেরকে বুঝিয়ে দেয়নি কিংবা সেটা কোনোভাবেই হতে পারে না। এটা তো মানে তাদের দায়িত্ব হচ্ছে এটাকে বুঝিয়ে না। সে যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার ওই যে প্রণব দা যেটা বললেন, তার পানিশমেন্ট হওয়ার দরকার আছে। আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম যে প্রকল্প বাড়ছে, তাই তো, তার কলবর বাড়ছে, অর্থ ব্যয় বাড়ছে। আমরা বিআইপি থেকেও অনেকবার গত 1-1.5 বছরে বেশ কটা প্রোগ্রাম করেছি প্রকল্পের অব্যবস্থা নিয়ে। এখন পাশাপাশি আরেকটা চিত্র দেখেন, বাংলাদেশের অর্থনীতির যে সাইজ, এটা বড় হয়েছে। এখানে দেশের মানে ব্যয় করার সক্ষমতা বাড়ছে। এরকম একটা সময়ে তার মানে আমাদের প্রকল্পের ব্যবস্থাপনার একটা বিরাট রকমের সক্ষমতা দরকার আছে। যারা প্রকল্প নির্বাচন করবেন, প্রকল্পগুলোকে ফিজিবিলিটি স্টাডিগুলো দেখবেন, সেখানে অনেক বেশি মুনশিয়ানার পরিচয় দেওয়ার প্রয়োজন আছে। যদি এখানে দুর্বলতা থাকে তাহলে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটির মধ্যে অসুবিধার সম্মুখীন হবে। অতি সম্প্রতি একটা ঘটনা খেয়াল করে দেখেন, আমাদের ইকোনমিক ক্যাডার নামে একটা ক্যাডার ছিল, যাদের দায়িত্ব কিন্তু এই যে পরিকল্পনা কমিশনে কাজ করে, এবং তারা প্রকল্প নির্বাচন থেকে শুরু করে প্রকল্পের ব্যবস্থাপনা, তদারকি, মনিটরিং, এই কাজগুলো ওরা করে। একেবারে স্পেশালভাবে এই একটি ক্যাডার এখানে কাজ করত, এবং এটা কিন্তু অ্যাডমিনের সাথে মার্জ হয়ে গেল। তাহলে আমাদের যে বিশেষত্বের জায়গাটা, এই জায়গাটাও আমার মনে হয় একটা ক্ষুণ্ণ হয়েছে। তো সেটার কারণে এই বাকিগুলো হচ্ছে তা কিন্তু না। আমাদের আসলে এই প্রকল্প ব্যবস্থাপনার প্রচুর সক্ষম মানুষের প্রয়োজন আছে, যারা এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝবেন। আর এখন আসছি যে প্রকল্পের ব্যয় যেভাবে বাড়ে, একটা প্রকল্পের শুরুতে কিন্তু ফিজিবিলিটি স্টাডি হয়, তাই তো, যেটাকে আমরা বলি সম্ভাব্যতা যাচাই। এই ফিজিবিলিটি স্টাডিতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্যায়কে ব্যাখ্যা করা হয়, সার্ভে করা হয়, যতগুলো ফ্যাক্টর আছে এই প্রকল্পকে প্রভাবিত করতে পারবে, সকল ফ্যাক্টরকে এখানে বিবেচনা করা হয়। তার আর্থিকভাবে অর্থনৈতিক সমীক্ষাগুলো করা হয়। সমস্ত সমীক্ষা যদি করে একটা প্রকল্প ডিজাইন করা হয়, তাহলে এই আকাশ পাতাল তফাৎগুলা হয় না। 2000 কোটি টাকারটা 4000 কোটি টাকার প্রকল্পে দাঁড়ায় না। তো সেখানে আমার কাছে মনে হয় যে এটা যদি বাস্তবসম্মতভাবে প্রকল্পর এই সম্ভাব্যতা যাত্রাগুলো হয়, তাহলে এই সমস্যাগুলো হয় না। আরেকটা জিনিস হচ্ছে মানে প্রাক্কলন যে করে, অর্থাৎ এস্টিমেট কস্ট, এই যে কস্টটা ইয়ে করে, অনেক সময় বলে যে মার্কেট চেঞ্জ হয়ে গেছে, তো সময় চলে গেলে তো মার্কেটও চেঞ্জ হবে। আর আরেকটা জিনিস, প্রত্যেকটা কম্পোনেন্টের যে রেটটা ধরা হয়, এগুলো যেন অবশ্যই বাস্তবসম্মতভাবে করা হয়। এগুলো কি তার মানে কি বাস্তবসম্মতভাবে করা হয় না? তাহলে এখানে যারা এই প্রকল্প নির্বাচন করবেন, সেখানে অত্যন্ত দক্ষ মানুষের প্রয়োজন আছে, এটা বলে আমি প্রাথমিকভাবে আমার বক্তব্যটা শেষ করছি। জি, ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, প্রকল্পের ত্রুটির কারণে কোটি কোটি টাকা খরচা যাচ্ছে, এটা কতটুকু গ্রহণযোগ্য? ধন্যবাদ আপনাকে, আমি আলোচকদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রথমে এই যে প্রকল্প এবং বড় বড় প্রকল্প নিয়ে যে কথাটা তুললেন, এটাকে শোনার সাথে সাথে তো এটা সবাই আমরা বুঝতে পারি যে এটা তো টেকনিক্যাল বিষয়, এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেহেতু ওই টেকনিক্যাল জ্ঞান নাই, কিন্তু এর অভিঘাতগুলো কি হচ্ছে সেটা তো বুঝতে পারি একজন সাধারণ মানুষ হিসাবে। এবং সেই বিবেচনায় যে আপনি আমার কাছে যেটা জানতে চাইছেন, সেটাই আমার জন্য বলাটা শোভনীয়। আমি ওই কথা বলার আগেই আমি এখানে বিশেষ করে যে দুইজন বিশেষজ্ঞ কথা বললেন, আমি একটু তাদের কাছে ছোট্ট করে ফিরে যেয়ে আসি। দেখুন, প্রথমে আমরা শুনলাম কি ভাই বলছেন যে প্রকল্প শুরুতেই ভুলের উপরে দাঁড়িয়ে শুরু হয়, তাহলে এটি একটু আর আলোচনায় গেলাম না। আর আক্তার ভাই তো নিশ্চয়ই পরে আরও শুনবো যে এই ধরনের করার জন্য যেভাবে
বিভিন্ন প্রতিষ্ঠান আমি যদি বুঝে থাকি যে যেভাবে তার কোঅর্ডিনেশন এই জায়গাগুলো যখন যার সাথে মার্চ করা হচ্ছে অনেকটা হয়তো যথাযথ হচ্ছে না, আর একটা হচ্ছে এর সক্ষমতা, সক্ষম মানুষ দরকার, সেগুলো কোশ্চেন তুলেছেন। তাহলে এই সবটাই তাহলে দেখতে হবে যে তো এইটাকে আমি যথাযথই ধরে নিচ্ছি, কারণ আমাদের তো ওনাদের কাছ থেকে এই তথ্য জ্ঞান নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কথাটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা মাঠের লোক হিসাবে আমাদের অভিজ্ঞতায় বলছি যে আমাদের বাংলাদেশে এই যে প্রকল্পের নামে বা আরো যে ধরনের ঘটনা ঘটতেছে তার অন্যতম প্রধান কারণ হয় আমরা মনে করি যে একটা হচ্ছে ভুল নীতি আর দুর্নীতির কারণে। এখন ভুল নীতি এবং দুর্নীতি, আচ্ছা এখন দুর্নীতির প্রশ্ন তো আর বলার অপেক্ষা রাখে না, এটা কে না জানে, কে না জানে। যত আপনি প্রথমে শুরু যাচ্ছে এইটা হলে এত টাকা হলে পাস হবে না, আচ্ছা আর একটু বড় করি বা একটু পরে দেখা যাবে, করতে করতে কোথায় যাবে। যারা কিন্তু এটা করে, যেই দুর্বৃত্তায়িত চক্র যেটা করে তাদের কিন্তু একেবারে গোল ঠিক থাকে, কোথায় নিয়ে যেয়ে ঠেকাবে। সুতরাং সে যে কাজ সময় মতো শেষ করবে না, টাকা বাড়াবে, কিন্তু শুধু পূর্ব পরিকল্পনার অংশ। এবং কারা পায়? প্রণব শাহ সে কথা বলে দিয়েছে এবং কে না জানে সবাই। এর সাথে আরেকটা এটা খোলামেলাই বলা দরকার, অলওয়েজ এর পেছনে যারা থাকে এবং বিশেষ করে কমিশন ভোগী, বিশেষ করে এই যে দালালিপনা যারা করে, সে যেখানেই থাকুক না কেন, তারাই একটা বড় বিষয়। তাহলে এইটা একটা তো হচ্ছে দুর্নীতির খবরটা আমরা জানি, তাহলে দুর্নীতির টাকা কার? আমার টাকা। আমি এসে কথা একটু ছোট করে পরে। তো আরেকটা বড় যে কাজ, সেইটা আমাদের সময় অনেক সময় এড়িয়ে যায়, সেটা কি? ভুল নীতি। তো এই ভুল নীতির জন্য বলেন, আপনি দুর্নীতির জন্য দায়ীদের যেমন আমরা শাস্তির ব্যবস্থা হোক না হোক আমরা সামনে বলি বা কথা বলি, কিন্তু ভুল নীতির যারা দায়, এই দায় কি কখনো আমরা কাউকে কি বলে করেছি? না, তাদেরকে দায় মুক্ত দিয়েছি। যদি আমরা ভুল নীতি করাটাও দুর্নীতির একটা বড় অংশ, সেই জায়গাটা ধরা দরকার বলে আমরা মনে করি। এবং সবচেয়ে সহজ কথা হচ্ছে যে যত এটা যাচ্ছি, দেখুন বাংলাদেশে এখন তো এটা একটা প্রজেক্ট বাংলাদেশে দাঁড়িয়েছে, কিছু হলে একটা প্রজেক্ট। এবং আপনি যান একেবারে ছোট জায়গায় যান, প্রথমে একটা অফিসে যায়, একটা প্রজেক্ট নিয়ে যায়, তৈরি করে নেয়, বা একটা প্রজেক্ট নিয়ে আসো তুমি দেখবানি, শব্দটাই হয়ে গেছে এরকমের। মানে যেমন সিন্ডিকেটটা আপনি খাদ্যের জায়গায় যেমন দেখেন, এইখানে প্রজেক্টটা হয়ে গেছে অন কাইন্ড অফ সিন্ডিকেট। এবং এইখান থেকে যে টাকাটা যায় সবই হচ্ছে জনগণের টাকা অপচয় করে জনগণকে ঋণের জালে আবদ্ধ করে। ধন্যবাদ অ্যাডভোকেট আক্তার কবির। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল দেখা দিয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামে তো বহু উন্নয়ন প্রকল্প চলছে, কিছু কিছু বাস্তবায়ন হয়েছে, কতটুকু সুবিধা পাচ্ছেন আপনারা? মান কতটুকু নিশ্চিত হচ্ছে? আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশের অনুষ্ঠান নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত কেমন বাংলাদেশের অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় ত্রুটি মুক্ত প্রকল্পের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আক্তার কবির, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে চট্টগ্রামের বদ্দারহাট ফ্লাইওভারের পিলারের ফাটল দেখা দিয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম তো বহু উন্নয়ন প্রকল্প চলছে, কিন্তু কিছু বাস্তবায়নও হয়েছে, কতটুকু সুবিধা পাচ্ছে আপনারা? মান কতটুকু নিশ্চিত হচ্ছেন এই প্রকল্পগুলোতে? এই প্রকল্প নেওয়ার সময় শুরু থেকেই আমরা বিশেষত ফোরাম ফর প্ল্যান চিটাং, যেটাকে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম বলা হয়, শুরু থেকে এটার আপত্তি করে আসছিল। কারণ যেই পরিমাণ ব্যয় ধরা হয়েছে, যে পরিমাণ সময়, জনগণের ভোগান্তি এবং এটা যে ফল ভোগ করার যে বিষয়টা, সেই বিবেচনায় সেই প্রকল্পটা একেবারে অপ্রয়োজনীয়। এবং চট্টগ্রামে যে নগর পরিকল্পনাবিদ যারা আছেন, অতীতে যে পরিকল্পনা করা হয়েছে, ডিএপি করা হয়েছে, সেখানে এই জাতীয় প্ল্যানগুলো ছিল না। বাইপাস রোড করার সুযোগ ছিল, সেটা অনেক বেনিফিট পাওয়া যেত। এবং এটা একটা মরণ ফাঁদ। এটা তৈরির সময় অনেক লোক মারা গেছেন গার্ডার পরে, এবং মানুষ পঙ্গু হয়েছে, পা হারিয়েছেন অনেকে। এবং সেটার যে রেজাল্ট যেটা, সেটা শূন্যের কোঠায় বলা না গেলেও এটা একেবারেই অপ্রতুল একটা ব্যাপার। তো আমরা ধরে নিয়েছি মেগা প্রজেক্ট মানেই মেগা চুরি। এটা মেগা প্রজেক্ট করা হয় আমার সময়ে কাজটির দৃশ্যমান একটি উন্নয়ন হয়েছে সেটা দেখানোর জন্য, গাল ভরা কথাটা বলার জন্য, এবং ওখান থেকে লোপাট করার একটা সুবিধা আছে। কারণ পৃথিবীতে দেখা গেছে প্রত্যেকটা দেশের সাথে পার্শ্ববর্তী ভারতের চাইতেও আমাদের অনেক গুণ বেশি ব্যয় ধরা হয়। আমি আরেকটা ছোট্ট ভাষা উদাহরণ দেখি, যেমন চাকতাই খাল খনন, চট্টগ্রামের যে দুর্ভোগ, মহা দুর্ভোগ,
সেখানে যে খাল খননের যে বিষয়টা 3 বছর 2014 সনে এটা ব্যয় ধরা হয়েছিল, এক নাকে পাশ হয়েছিল 326 কোটি টাকা, 26 কোটি 84 লক্ষ টাকা। এটা দ্বিতীয় দফা সংশোধন করে এটা করা হয়েছে 1374 কোটি টাকা। 3 গুণ। কারণ আগে ভূমি অধিগ্রহণ করলে করা হোক এটা ব্যয় পড়তো 1.5 গুণ, পরে 3 গুণ। এখনো পর্যন্ত কাজটা একভাবে শুরু হয়নি বলা যায়। তাইলে 2014 সালে প্রকল্প এক নাকে পাশ হওয়ার পরে কি এমন বাধা ছিল, কি বিপত্তি ছিল, যদি করতেই পারবে না, করা হবে না, তাহলে ইতিমধ্যে কোনো 2014 সাল থেকে কোনো রাজনৈতিক বিপর্যয় কিংবা বড় কোনো মহা দুর্যোগ আমাদের দেশে হয় নাই যে কারণে প্রকল্প বন্ধ থাকার বিষয়। সেই একই কথা এই প্রকল্পগুলো নেওয়া হয়। আমার পূর্ববর্তী আলোচকরা যারা বিশেষজ্ঞ এই ক্ষেত্রে বলেছেন, পরিকল্পনা নকশার ক্ষেত্রে ভুল হয়, ফিজিবিলিটি বিবেচনা করা হয় না, দফে দফে ব্যয় বৃদ্ধি করা হয় এবং প্রতিটা প্রজেক্টে সেরে করা হয়। আমাদের রেল লাইন থেকে শুরু করে আমাদের ফ্লাইওভার বলি, আমাদের ফোর লাইন হাইওয়ে বলি, যেখানে বুয়েট আমাদের 5 থেকে 6 কোটি টাকা ধরেছিল সেখানে 59 কোটি টাকা। ঢাকা থেকে মাওয়া সড়কে ধরা হয়েছে 95 কোটি টাকা। চট্টগ্রামের আরেকটা ছোট্ট উদাহরণ দিই, যে চক্রশালা পর্যন্ত যে ইন্দ্রপুল থেকে, পটিয়ার ইন্দ্রপুল থেকে চক্রশালা যে বাইপাস বাঁক সোজা করার জন্য ব্যয় ধরা হয়েছে 5 কিলোমিটার 103 কোটি টাকা, অর্থাৎ 20 কোটি। তাহলে প্রথম যখন প্ল্যানটা করা হয় বাঁকগুলো কেন নেওয়া হয়েছিল? এটা তো সম্পূর্ণ জমি অধিগ্রহণ করে করা হয়েছিল। তাহলে সম্পূর্ণ জমি অধিগ্রহণ করা হলে আবার নতুন করে 103 কোটি টাকা ব্যয়। প্রতিটা প্রজেক্টে দফে দফে 3-4 বার ব্যয় বাড়ে, সময় বাড়ে, অনেক জনগণের ভোগান্তি যানজট থেকে শুরু করে বাড়ে এবং দিন শেষে দেখা যায় এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে টোল ট্যাক্স জনগণের অতিরিক্ত টাকায় সেগুলো করা হচ্ছে, জনগণের টাকা শ্রাদ্ধ হচ্ছে। আবার প্রজেক্ট যখন বাস্তবায়িত হয়ে যায় সেই সুফল ভোগ করতে গেলে আমাকে আবার টোল ট্যাক্স দিতে হয়। পুরোটাই জনগণের উপর। রাষ্ট্রের এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বাদ দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই হয়ে গেছে এরকম একটি অবস্থা। এবং প্রতিটা ক্ষেত্রে আমি চট্টগ্রামের যে সমস্ত প্রজেক্ট নেওয়া হয়েছে দেখা যাবে যে ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, চায়না থেকে 3 গুণ, 10 গুণ, 20 গুণ বেশি। কেন হচ্ছে? কিছুক্ষণ আগে একজন আলোচক বলেন যে যে ঢাকা মগবাজারে যেই ফ্লাইওভারটা ধরা হয়েছিল সেটা আমাদের এখানে আমরা রাইট হ্যান্ড ড্রাইভ। তাহলে সমস্ত ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট না জানার কথা না, রাইট হ্যান্ড বাংলাদেশে রাইট হ্যান্ড ড্রাইভ। লেফট হ্যান্ড করার কারণে 600-700 কোটি টাকা আবার ডিজাইন চেঞ্জ করতে খরচ হয়েছে। এটা প্রতিটা প্রকল্পে আপনি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যে ডুয়েল গেজ সেখানে 2015 সালে ব্যয় ধরা হয়েছে 395 কোটি টাকা, পরবর্তীতে এটা 2017 কোটি টাকা। 2021 সালে কাজ হয়েছে 75% এই পর্যন্ত। কর্তৃপক্ষ 6 বছর পর স্বীকার করেছেন যে ভুল পরিকল্পনার কারণে 400 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে, কমিয়ে বলেছেন। এইরকম অবস্থা যদি প্রতিটা ক্ষেত্রে হয়, তো এই জায়গাগুলোতে কিভাবে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, আমি আপনার কাছে সেটাই শুনতে চাই। নিশ্চয়ই পরের বার এসে আপনার কাছে আমরা এসে শোনার চেষ্টা করব। আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে, একটি ফোন জট করে আমরা নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার গাইবান্ধা থেকে বলছি। জি বলুন। গাইবান্ধা থেকে আব্দুল কুদ্দুস। আমি একজন ছোট ব্যবসায়ী। জি, ফুলনের কথা বলুন। গাইবান্ধা রেল গেট থেকে বাসটা দ্বিতীয় সম্মেলন থেকে 4 লেনের উন্নয়নমূলক কাজের জন্য আজকে প্রায় 18 মাস থেকে করোনার থেকে আমাদের দোকানপাট গুলো ভাঙেছে। এখানে তো ক্ষতিপূরণ মালিক পাবে কিনা জানি না। আমরা যে ব্যবসায়ী যারা আছি, সাধারণ ব্যবসায়ী, আমাদেরও কোনো ক্ষতিপূরণ নাই। আমরা 2 বার ডিসি সাহেবের কাছে গেছিলাম যে আমরা ছেলে মেয়ে নিয়ে করোনার সময় ব্যবসা বাণিজ্য সব বন্ধ, ঘর দরজা ভাঙিয়ে দিলেন, আমাদের ক্ষতিপূরণটা দেন। আর্থিক ক্ষতিপূরণ তো একটা আছে, সেটাও আমরা পাইনি। ক্ষতিপূরণ না দিলে আমরা কোথায় পাবো? আর সেই রাস্তা আজও যাবো, অনেক রেলগেট থেকে আজও যাবো, সে রাস্তার কোনো সংস্কার উন্নয়নমূলক কাজ যে একটা, তার কোনো গতি নাই। আমাদের একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে ফেলে রাখছে। আমি এটাই, আমার প্রশ্ন এটাই যে আপনার কথাটি আমরা বুঝতে পেরেছি, যে আপনি দুর্ভোগটা আমরা বুঝতে পেরেছি। মানে কাজের ধীরগতির কারণে আপনারা ভোগান্তির মধ্যে পড়েছেন। দীর্ঘদিন না, শুধু আমি একটু আশিক রহমান একটু বলি। আমার বাড়ি গাইবান্ধা, এইখানে ডিজাইনের বাইরে একটা গোলচক্কর করতে গিয়েছিল, জনগণ প্রতিবাদ করে সেই গোলচক্করের নির্মাণ কাজ থামিয়ে দিয়েছে নিম্নমানের। পরে ওখানে মূলা গাছ উঠেছে,
ফলে মূলা এটা- গাছ উঠেছে। হ্যাঁ, ফলে এটার নাম হয়েছে মূলা চত্বর। সেই গোল চক্করটা আর করতে পারে নাই। এবং যে 4 লেন করা হচ্ছে, এখানে 30 কিলোমিটার গতিতেও গাড়ি চলতে পারবে না, কারণ ওটার উপর দিয়ে রিক্সা চলে, ইজি বাইক চলে। এবং যত বড় ওটা রাস্তা, highway হচ্ছে না। যত বড় রাস্তা তার থেকে বেশি, মানে অনুপাত অনুযায়ী তার থেকে বেশি মাঝখানে ডিভাইডার করা হয়েছে। এবং এই রাস্তাটা যেখানে গিয়ে ঠেকেছিল বা যাবে বলে কথা হয়েছিল যে বালাসীঘাট, সেখানে 167 কোটি টাকার প্রজেক্ট হয়েছিল ফেরি পারাপারের জন্য। এখন নাব্যতা ঠিক থাকবে না বলে সেই প্রকল্প বাতিল। এই 160 হিসাব কে দিবে কেউ জানে না। জি, ধন্যবাদ। জনাব এম এ মান্নান এমপি, আপনি তো সবার কথা শুনলেন। একটি প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত পর্যবেক্ষণ, পরিবীক্ষণ এবং মূল্যায়নের দায়িত্ব আপনার মন্ত্রণালয়ের। প্রকল্পগুলো ত্রুটি কিংবা সময় মতো শেষ করতে না পারার দায় আপনার মন্ত্রণালয়ের উপর কতটুকু বর্তায়? ধন্যবাদ। এতক্ষণ যে বিশিষ্ট ব্যক্তিবর্গ বললেন, তারা অনেক অভিজ্ঞ এবং কেউ কেউ পেশাজীবী, উচ্চ প্রশিক্ষণ নিয়েছেন এইসব ব্যাপারে, প্রকৌশলী, গণমাধ্যমে সবাই অত্যন্ত সচেতন মানুষ, এই দেশের নাগরিক। ওনাদের তুলনায় আমার অবস্থানটা একটু নড়বড়ে। আমি একজন রাজনৈতিক মানুষ এবং এই কোনো বিষয়ে আমি বিশেষজ্ঞভাবে পড়াশোনা করিনি এবং প্রতিষ্ঠিত নই, তবে একটু সচেতন নাগরিক তো অবশ্যই বটে। এই বিষয়গুলা যখন শুনলাম কষ্ট হয় শুনে। এগুলো শুধু আজকে প্রথম শুনছি না, এই মন্ত্রণালয়ে কাজ করার সুবাদে বা এখানে বসার সুবাদে এসব আলোচনা শুনি। আমরা কেউ একা সিদ্ধান্ত নেই না, আমরা জয়েন্টলি সিদ্ধান্ত নেই। এবং আমরা যে সিদ্ধান্ত নেই, যারা আমরা ওনাদের তৈরি কাগজপত্র, যে সকল পেশাজীবীরা আছেন এখানে এবং ওখানে সারা দেশে আছেন সম্মানিত মানুষ, প্রকৌশলী, অর্থনীতিবিদ, নকশাবিদ ইত্যাদি, ওনাদের তৈরি করা কাগজের উপরে হিসাব নিকাশের ভিত্তি করে আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ সেটা একটা অনুমোদন দিই। তো সেটা নিয়ম শুধু আমাদের এখানে, সারা বিশ্বেই। এরপরে দুর্ঘটনা হয়, আমি অস্বীকার করবো না, কিন্তু আজকের যে বিবরণ শুনলাম এতক্ষণ, মনে হয় না যে আমাদের দুর্ঘটনা বা অপচয় বা চুরি, বিরল ভাষায় এসছে দুর্নীতি, এইগুলা ছাড়া আদৌ কিছু হয় কিনা। আমাদের মুদ্রার এপিটোপিট ওইদিকে সামান্য একটু আলোকপাত করা দরকার। ওইদিকে আমি ডিফেন্স দিচ্ছি না, আমি এগুলার অনেকটা সত্যতা স্বীকার করে নিয়েও বলছি, সবকিছু ছাড়িয়ে ছাপিয়ে কিছু কিছু কাজ হয়তো হচ্ছে। হয়তো বদরহাটে আমরা বেনিফিট পাই নাই। মাননীয় মন্ত্রী, আমাদের অনেক কাজ হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে, অনেক ভালো কাজও হচ্ছে। আমরা কিন্তু শুরুতে বলেছি যে আমাদের কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে, যেটা আসলে দৃশ্যমান, এগুলো আসলে সবাই দেখছে। কিন্তু এর সাথে এই জিনিসগুলো যদি না থাকতো, সেই জন্যই আমাদের এই আলোচনাটা, তাহলে আমাদের সরকারের উন্নয়নের গতি আরো বেড়ে যেত, আমাদের সফলতা আরো বেশি আসতো, সুফল আরো বেশি পেত জনগণ। আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে বলছি, আমি প্রায়শই শুনি আমাদের নির্মাণ কাজের কস্ট নিয়ে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা হয়। কোন সময় বলা হয় 4 গুণ, 20 গুণ, 30 গুণ, 15 গুণ, নানাভাবে। কেউ কি আসলে কোনো স্টাডি করেছেন প্রত্যেকটা দেশে গিয়ে যে সকল দেশের নাম বলা হয়? কেউ কি সময় নিয়ে খোঁজ খবর নিয়ে, গবেষণা যারা বলা হয় খোঁজ নিয়ে, নাকি এমনি একটা এক ধরনের ঢালাও মন্তব্য করা হয়? সেটা ক্যান বি ভেরি ডেঞ্জারাস, ক্যান বি ভেরি ক্ষতিকারক হতে পারে আমাদের জন্য। তো আমি যেটা বলছি, আমি কোনো ডিফেন্সে যাব না, আমার ত্রুটি অবশ্যই আছে। যদি আমাকে আমার মন্ত্রণালয় ধরেন, আমি তো আমাকে নিজে বললাম যে আমি কোনো বিশেষজ্ঞ ব্যক্তি নই, আমি রাজনীতিতে নির্বাচিত হয়ে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন দেখভাল করো, সেটা আমি করি, বাট ওনাদের উপর নির্ভর করেই করি। আমার যে আইএবিডি আছে একটা ডিপার্টমেন্ট, যেটা বিশাল দায়িত্ব, প্রকল্পগুলা পরিবীক্ষণ করা ইত্যাদি ইত্যাদি। আপনি ছিল 1800 রানিং প্রকল্প, 4 লক্ষ কোটি টাকা ব্যয় হবে এই বছরেরই ধরুন আপনার বাজেটে। তো এইগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা। শুধু প্রকল্প দিলে তো হবে না, আমাদেরকে প্রকল্পের তদারকির কষ্টটা দিতে হবে। ওর একটা কষ্ট আছে, নকশার যেমন কষ্ট আছে, তদারকি সেখানে আমরা তুলনামূলকভাবে আমরা করিনি, কারণ আমরা সরাসরি কাজে বেশি আগ্রহী, পাবলিকও আগ্রহী এই কাজে, কিন্তু ওইটার যে তদারকি কস্ট, মেনটেনেন্স কস্ট, সেটা আমরা সেভাবে নিই না, এখন পর্যন্ত আমরা সেই কালচারে ঢুকিনি। তো আমি যেটা বলতে চাই, হ্যাঁ অবশ্যই বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কথা সম্মান করে বলছি, সরকার এগুলোর সঙ্গে অনবহিত তা নন, সরকার পুরোপুরি অবহিত আছেন, সরকার চেষ্টা করছে এখান থেকে গিয়ে বেরিয়ে আসা। কিন্তু এরপরে অল সেড এন্ড ডান, আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের সরকার যেহেতু আছি, নট ফর দ্যাট এমনিও বলছি, গত 12 বছরে 10 বছরে
যদি মোটা দাগে আপনি পাল্লায় নিক্ষিপ তুলে মাপেন, তাহলে যতটা বলা হয় মন্দ, অত মন্দ বোধ হয় নয়। আমরা অনেকটা 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 অর্জনও করেছি, সেই অর্জনগুলো বোধহয় পাল্লার অন্যদিকে তোলা উচিত। আমি সেটাই বলছি বিনীতভাবে, যে প্লাস মাইনাস করে পুরস্কার তিরস্কার দুটো থাকা উচিত আমাদের জন্য, যেমন যারা কাজ করেন মাঠে তাদের জন্য দরকার, এবং সেটা একটা ব্যালেন্সে আসার জন্য আমি আবেদন রাখবো। তবে হ্যাঁ, আমি বলছি ইয়েস, অবশ্যই অপচয়, অবশ্যই দুর্নীতি, অবশ্যই ঢিল। আমি জানেন, আমি শেষ কথা একটা বলতে চাই, এটা আমি একজন নাগরিক হিসাবে, আপনার সবাই, আমরা সবাই এখানে বাংলাদেশি নাগরিক, বাঙালি জাতিগতভাবে আমি মনে করি আমাদের কিছু যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক পটভূমি যেখানে আমরা কাজ করছি, সেগুলো নজরে রাখবার জন্য আমি বিনীত অনুরোধ করব। উন্নয়ন কাজ চলে মেকানিক্যাল ওয়েতে, এর ডিজাইন আছে, নকশা আছে, অঙ্ক আছে, ওই মতো চলার কথা। কিন্তু কালচারালি আমরা অঙ্ক নিয়ে চলি না, কালচারালি আমরা ডিজাইন নকশা পরিকল্পনা নিয়ে চলি না, কালচারালি চলি আমরা, কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কালচারালি আমরা চলি একটা মোটামুটি আন্দাজের উপরে। আন্দাজের কালচারের উপরে একটা বৈজ্ঞানিক কাজ করা, এই দুটা বেমিল হচ্ছে এই মুহূর্তে। এই বেমিলটা আমাদের কিছু কিছু জি মাননীয় মন্ত্রী, আমরা এর আগেও দেখেছি আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের সমস্যা নিয়ে আপনি কথা বলেছেন, আপনি নিজেই সমালোচনা করেছেন, এবং এটা অত্যন্ত ভালো দিক, যেটা নিয়ে আমরা উদাহরণ দিই যে আমাদের সরকার, আমাদের মন্ত্রী মহোদয় আমাদের প্রকল্প এবং আমাদের বিভিন্ন কাজ নিয়ে ওনারা নিজেরাই অনেক কঠিনভাবে এটা নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন আমাদের নিজেদের উন্নয়নের জন্য। এবং হাওর নিয়েও আপনি আলোচনা করেছেন যে হাওরে কাজ করছে পিডি, অথচ ঢাকায় বসে আছেন পিডি। এই ঘটনাগুলো তো আমরা অহরহ দেখছি। এমনকি জুমে মিটিং হয়েছে কিন্তু চার সমুচার বিল করা হয়েছে অনেক বেশি। আপনি কিন্তু এগুলো নিয়েও ক্ষোভের কথা বলেছেন। এবং মাননীয় এমপি, সরকার দেশের উন্নয়নে, দেশকে এগিয়ে নিতে বহুমুখী পদক্ষেপ নিয়ে কাজ করছে, কিন্তু মাঠে বাস্তবায়নে যাদের দায়িত্ব, তাদের আন্তরিকতা, দক্ষতা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রকল্পগুলোকে ত্রুটিমুক্ত করতে সরকারের উদ্যোগগুলো সম্পর্কে আমাদের যদি একটু বলেন। ধন্যবাদ। প্রকল্পগুলোকে ত্রুটিমুক্ত করার জন্য এই যে একটা প্রশ্ন এখানে আসছে, ডিজাইন চেঞ্জ করা হয় মাঝপথে, এটা সরকার করে না, সরকারেরই একটা অংশ, যারা প্রাথমিক ডিজাইন করেছিলেন তারাই করে। হয়তো অনেক সময় মাঝে মাঝে আমাদেরও কিছু নির্দেশনা থাকে যে এখানে না করে ওখানে করলে ভালো হয়। এগুলো বাস্তবিক বিষয়, জীবনে এত ছাঁচা ছোলাভাবে আমরা আগাতে পারি না, সেইটা একটা বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করছি আমাদেরকে ইমপ্রুভ করার জন্য। কন্টিনিউয়াসলি আমরা সাকসেসফুল হচ্ছি না, আমরা স্বীকার করি, কিন্তু আমি এইটাও বলি যে কস্ট বাড়ার একটা বিষয়। কস্ট তো আমাদের নিয়ন্ত্রণে শুধু নয়, কস্টের একটা ফ্যাক্টর জমির দামটা আমাদের, বিশেষ করে নির্মাণ কাজে জমির দাম আপনারা জানেন, বর্তমান সরকার মানুষের, যেহেতু জমি এদেশে সবচেয়ে শর্ট একটি সাপ্লাইয়ের ব্যাপার, সামান্য জমি মানুষের কে আমরা 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 তাদের থেকে নিই, এই জন্য এই সরকার 3 গুণ দাম দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা কস্ট বাড়িয়ে দিয়েছে। প্রকল্পের কস্ট বেড়ে গেল 3 গুণ, মানে জমির দাম একটা বিরাট অংশ একটা প্রকল্পের জন্য। সেগুলো তো, এবং এই টাকাটা কারা পাচ্ছেন? জমির মালিকারা, যাদেরকে চিরদিনের জন্য তার জমিটা হারাতে হচ্ছে। এইটা একটা কল্যাণমূলক দিকটাও এখানে নজরে আনার দরকার। এছাড়া আমাদের নির্মাণ সামগ্রী যাই আমরা তৈরি করি না কেন, বিশেষ করে স্টিল এবং মাননীয় মন্ত্রী, সেটা তো সরকারের অনেক বড় উদারতা, যে যে মানুষগুলো জমি হারাচ্ছে তাদেরকে আপনার জমির অনেক বেশি মূল্য দেওয়া, তো সরকার অনেক বড় উদারতা। কিন্তু আমরা সেখানেও দেখেছি যে কিছু দুষ্কৃতকারী কিংবা সুবিধাবাদী মানুষরা এবং ক্ষমতাশীল, তারা রাতারাতি কিন্তু সেখানে ঘর তুলে ফেলছে আরো বেশি টাকা আদায় করার জন্য। একেবারে পতিত জমিতেও তারা রাতারাতি ঘর করে, আপনি যখনই শুনছে যে ওখান দিয়ে প্রকল্পটা হবে এবং ওই জমি অধিগ্রহণ করা হবে, আমরা কিন্তু বহুবার দেখেছি সেখানে রাতারাতি শত শত টিনের ঘর এবং বাড়ি কিংবা বিভিন্ন জিনিস নির্মাণ করার পায়তারা চলছে কিংবা করা হয়েছে। তো সেগুলোও কিন্তু আমাদের কস্টকে বাড়িয়ে দেওয়ার একটি বড় কারণ। অস্বীকার করবো না, আমি নিজেও মাঠে কাজ করেছি। এই যে উদাহরণ দিলেন যে বিল্ডিং বানায়, আমি এই বিভাগে কাজ করেছি, জেলায় কাজ করেছি, এলএতে কাজ করেছি। হ্যাঁ, যখন খবর হয় যে এখানে প্রকল্প হবে, ঘাস রুয়ে তারা দেখায় ধান আছে এখানে, এবং আমি গিয়ে এটা ধান বলে আমি এটা সার্টিফাই করি, এবং তখন ধানের মূল্য আসে। এগুলো অহরহ হয়। শুনে একটু প্রথম দিকে বিনীতভাবে বলছিলাম, আমি কোনো মহাজ্ঞানী ব্যক্তি মোটেও নয়, স্বল্প জ্ঞানীও নয়,
কালচারের দিকটা আপনি দয়া করে আমাদের সকলকে নজর রাখার জন্য বলুন। এইটা ইট ইজ অ্যাকসেপ্টেড ইন দিস কান্ট্রি। এইগুলা এইসব চালাকি যেগুলা অসততা এবং চালাকি দুইটাই ইনগ্রেন্ড ইন আওয়ার। তো এগুলো থেকে বেরোবো কিভাবে আমরা? শুনেন, আমি নিজে মানে- দেখেছি একই জলাশয়ে আমাদের আইন করলো সরকার যে যারা পারে বাস করে তাদেরকে আমরা ইজারা দিব। জি। তারা মৎস্যজীবী হওয়ার স্বাভাবিক নিয়ম এবং তাদের হক বেশি। ভেরি রাইট, সুন্দর কথা। জি। আমি একজন অফিসার, আমি গিয়ে রিপোর্ট করলাম এই প্রকল্পের কাছে এই সংস্থা আছে, পরের দিন আরেকজন অফিসার গিয়ে রিপোর্ট দিচ্ছে একইটা না, এটা থেকে অনেক দূরে অন্য একটা আছে। প্রায়শ আমাদের এটা মোকাবেলা করতে হয়। এখন এইগুলা অসততার মাধ্যমে করা হয়, এগুলাকে আমরা বিবেচনা রাখতে হয় এবং এইগুলাকে সঙ্গে নিয়ে আমাদেরকে করতে হচ্ছে। আমরা তো বিকল্পে আমাদের বাংলাদেশের বিকল্প তো নয়, বাংলাদেশটাকে সাথে নিয়ে আমাদের বৈশিষ্ট্যগুলাকে মেনে নিয়ে এগুলাকে স্বীকার করে হামলি মাথা নুয়ে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে, সেই কাজটা আমরা করছি। কারণ যেটা আমরা গর্ববোধ করি, হ্যাঁ ঠিকই আছে, আপনাদের অনেকগুলো এখানে অভিযোগ অবশ্যই মাথা পেতে নেই, কিন্তু এট দ্য সেম টাইম এটা তো ঠিক যে আমরা সকলের মাথায় বিদ্যুৎ আনতে পেরেছি এই এই অবাগা দেশে, এই উপনিবেশিক 1000 বছরের পরিবেশের মধ্যে আমরা সকলের মাথায় বিদ্যুৎ আনতে পেরেছি। এইটা তো ঠিক যে আমরা গ্রামাঞ্চলে পরিষ্কার পানি তুলনামূলকভাবে অনেক বেশি পরিষ্কার পানি এবং পয় ব্যবস্থা আমরা করতে পেরেছি। এইটা তো ঠিক যে আমরা সুরং চট্টগ্রামে আখতার কবির চৌধুরী সাহেব তার একা এই অঞ্চলের জন্য একটা আইকনিক প্রকল্প আমরা প্রায় বাস্তবায়ন শেষ পর্যায়ে আছি। এইটাও তো ঠিক যে আমরা পদ্মা সেতু প্রায় শেষ করছি। তো এগুলো আমি এইদিকেও বলতে পারি, তবে হ্যাঁ এইটা করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে, অনেক কষ্ট জনগণের। তো জনগণ যারা আমাদের মূল এই সকল মালিক, তারা কিন্তু যখন কাজটা দেখে, যেমন পদ্মা সেতুর নিচে এখন পিকনিক হয়, হাজার হাজার নাগরিক যায় বাস ভাড়া করে, নৌকা ভাড়া করে গিয়ে তারা তাদের স্বপ্নের পদ্মা সেতু দেখে, এর কি কোনো মূল্য নাই? তারা কি তখন বিচার করে যে মান্নান সাহেব এইখানে 100 টাকা কামিয়েছে বাড়তি, ভুলে যায় তারা হাসি খুশি যে এই পদ্মাকে আমরা বাঁধতে পেরেছি, সেইটাও তো একটা অর্জন। এই জন্য বলছি যে এগুলাকে মিলেমিশে বাস্তবতা স্বীকার করে দোষারোপ করার, যেটা আমি বলছি দোষারোপ করা যে এই সরকারের সময় এটা হচ্ছে এইভাবে, ওই সরকারের সময় হয় নাই, এটা আমরা করবো না। আমরা সার্বিক বিষয়টাকে মাননীয় মন্ত্রী, আমরা দোষারোপ করছি না, আমরা কিন্তু আলোচনা করছি যে এই যে আপনার এই সমস্যাগুলো তো নিশ্চয়ই সমাধানযোগ্য। কিভাবে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যায়? জনাব কবির চৌধুরী খুবই চমৎকার কথা বলেছেন, বাট একটু আক্রমণাত্মক ছিল বলে আমার মনে হয়। তিনি কোনো ভালো দিকই দেখেন নাই জনাব কবির চৌধুরী। আমি চট্টগ্রামে কাজ করেছি, তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নাই, তাকে সম্মান করেই বলছি, তিনি কোনো মঙ্গল দেখেন নাই। চাক্তাখানের বিষয়ে বারবার ইয়েস, বন্দরহাটের বারবার ইয়েস, কিন্তু যারা মাঝে মাঝে হতে পারে হয়তো অনেস্ট বিশ্বগত হয়, তার জন্য তো কিছু কনসেশন মাস্টার সাহেবরাও দেয়, নাগরিকরাও দিবেন, জনাব কবির চৌধুরীও দিবেন। তবে হ্যাঁ আমাদের সমস্যা আছে, আবার বলছি, কিন্তু একদম যে কিছু নেই, সব শেষ, সব মেনে দিয়েছে মান্নান সাহেবরা, এটা বোধহয় ঠিক হবে না। কিন্তু ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শরীরে অসুস্থ থাকার পরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সুস্থতা কামনা করি। আমার থেকে আপনারা খুব বেশি পাবেন না যে আলোচনাটা হচ্ছে। জি, বিদায় দেওয়ার আগে আমি দুটো কথা বলি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার বিনয়ী বক্তব্য এবং নম্রতা এবং এই হাম্বলনেস আমাদেরকে, আমি একটু বলি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার উদ্দেশ্যেই বলি, আপনার বিনয়ী ভাব এবং নম্রতার যে বক্তব্য আপনি দিলেন, তাতে আপনি আমাদেরকে কঠিন সমালোচনা থেকে করতে দ্বিধাগ্রস্ত করছেন। ঠিক, এটা আপনার কৌশল, আপনাকে এই জন্য আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি আপনার পক্ষে বলি যে আপনার আইএমএডি যে একটি বিভাগ, একজন সচিবের নেতৃত্বে, তার উপরে একজন মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, তারা যে 18 লক্ষ প্রকল্প তাদেরকে দেখভাল করতে হয়, মূল্যায়ন করতে হয়, বাস্তবায়নের দিকে দিক নির্দেশনা দিতে হয় এবং এটার সার্বক্ষণিক মনিটরিং করে রিপোর্ট করতে হয়। আপনি কি মনে করেন এই 18 লক্ষ প্রকল্প দেখার মতন যথেষ্ট জনবল, 1800 দুঃখিত, জনবল এবং আর্থিক সংশ্লেষণ এবং আর্থিক বরাদ্দ আছে? আপনি সন্তুষ্ট না? আমি নিশ্চিতভাবে জানি অপ্রতুল। সেই জন্য আমি আপনার পক্ষে বলতে চাই, আমাদের রিসোর্স তো অপ্রতুল। সেই জন্য আমি আপনার পক্ষে বলতে চাই যে আপনার এই যে কথাগুলো বলছি, মাননীয় শুনেন প্রণব, আমরা লুটপাট করে টাকা আমাদের বাপদাদারা আনে নাই, বরঞ্চ আমাদের বাপদাদারা লুণ্ঠিত হয়েছে। সেই জন্য আমরা লুণ্ঠিত ইকোনমির উপরে খাড়া হওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমি আপনার পক্ষে বলছি যে আইএমএডি কে আরো একটু শক্তিশালী করতে হবে, ধন্যবাদ, বরাদ্দ বাড়াতে হবে, কর্মকর্তা
কর্মকর্তা দিতে হবে, এবং শুধু কর্মকর্তা না, বিশেষজ্ঞ কর্মকর্তা দিতে হবে যে ফ্লাইওভারের এই ত্রুটি ধরতে পারে। আপনার পক্ষে আমরা বলছি মাননীয়, এবং ওইখানে আপনার সেই আইএমইডিতে আমার সেই লোক লাগবে যে লোক এটা বলে দিতে পারবে যে কেন দুই পারে আপনার ফেরিঘাট হলো কিন্তু ফেরি চলাচল হলো না, 160 কোটি টাকা গচ্চা গেল, এইটার মতন দক্ষ লোক ওখানে দিতে হবে। আমি আপনার পক্ষে বলছি, আমি আপনার পক্ষে বলছি, পারাপার করা যায় না জনাব, আমি আপনার পক্ষে বলছি। বলে আপনাকে বলেন হ্যাঁ মাঝে মাঝে ছবি ছাপে কোনো কবি সাহেব সমালোচনা করছেন, সড়ক নেই, আউট অফ কয়েক হাজার গ্রামীণ সেতুর মধ্যে আপনি 1% পাবেন না, 0.5% পাবেন না, 0.25% পাবেন। আপনার মতন সফল পরিকল্পনা মন্ত্রী, আপনার মতন সফল পরিকল্পনা মন্ত্রী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যুগে আমরা 1% চাই না, দাবি করি 1% ভুল হবে না, সেটা আমাদের হয়তো চাওয়া, হয়তো বেশি চাওয়া। কিন্তু আমি একটু বলি, আপনি বলছেন অবশ্যই মাথাপিছু আপনি বিদ্যুৎ পৌঁছেছেন পরিসংখ্যানে, কিন্তু আপনি যদি উত্তরাঞ্চলে আপনার হাওড় থেকে বেরিয়ে আমার গাইবান্ধা রংপুর অঞ্চলে যান আমার সাথে, তাহলে দেখবেন যে বিদ্যুতের কি ভোগান্তি এখন ওই এলাকার লোক পোহাচ্ছে। যদিও পরিসংখ্যানগতভাবে আমি এই হিসাব দিচ্ছি যে আমার বিদ্যুৎ উৎপাদন অনেক অনেক বেশি বেড়েছে, সেই জন্য সাধুবাদ। এবং আপনি যেটি বললেন আমরা আন্তাজে চলি, আমি একটু ডিফার করি আপনার সাথে, আমরা আন্তাজে চলি না। যদি আন্তাজে চলতাম তাহলে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট করতে পারতাম না, যদি আমরা আন্তাজে চলতাম তাহলে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে পারতাম না, যদি আমরা আন্তাজে চলতাম তাহলে আমরা 2.5 লক্ষ টন ইলিশ 7 বছরে 5 লক্ষ 5.5 লক্ষ টন উৎপাদন করতে পারতাম না। এটা সরকারের প্রকল্পের সফলতা যে আমাদের জেলে ভাইদেরকে মাছ ধরা থেকে নিষেধ করেছি, তারা মেনেছে, তাদেরকে চাউল দিয়েছেন, সেই চাউল দেওয়া নিয়ে দুর্নীতির রিপোর্ট হতে পারে, কিন্তু 2.5 লক্ষ টন ইলিশ 5.5 লক্ষ টন উৎপাদন হয়েছে, এটা তো বাস্তবতা। ফলে এইটা যদি হয় সেই জন্য সমালোচনাটা আসে, এবং আপনার প্রতি দুর্বলতার কারণে আমরা কঠোর হতে পারি না আপনার সামনে থাকলে, কিন্তু আপনার আইএমএটি যদি শক্তিশালী হয়, আমার সংসদীয় অনুমোদিত হিসাব কমিটি যদি শক্তিশালী হয়, আমার সরকারি হিসাব কমিটি যদি শক্তিশালী হয়, তাহলে আমার দুদকের কাজ অনেক কমে যায়। আমরা সেই জায়গাগুলো পয়েন্ট আউট করতে চাই। এবং সত্যি সত্যি 160 কোটি টাকার প্রকল্প যে কাজে লাগলো না আমার বালাসীঘাটে গাইবান্ধা একজন মানুষ হিসেবে, এবং 4 লেন কতটা কাজে লাগবে, যে ব্যক্তি ফোন করে তার ক্ষতিগ্রস্ততার কথা বললেন, এইটা দেখভাল আপনাকে করতে হবে, এবং আইএমইডিকে বলতে হবে যে কারা এর জন্য দায়ী এবং এইটা ত্রুটি প্রকল্পের জন্য কার কার শাস্তি হওয়া উচিত। আমরা আপনার কাছে সেটা চাই, আপনার সঙ্গে আমরা থাকতে চাই এবং সরকারের সঙ্গে থাকতে চাই। যদি সরকার 4.5 লক্ষ টাকার বাজেট করে, সেই সরকারের কাছে 4.5 কোটি টাকারও আমরা কোনো দুর্নীতি চাই না। ধন্যবাদ। কিন্তু আমি আমি 1 মিনিট একটু সাপ্লিমেন্ট করতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সম্পর্কে আমাদের ধারণা আছে, শ্রদ্ধা আছে, সব আছে, ঠিক আছে, আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন, সুতরাং কথাগুলো আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধা রেখে। সেটি হচ্ছে আমরা বিদেশের কথাগুলো আন্দাজে বলেছি শুধু সরকারের সমালোচনা করার জন্য বলছি নাকি বাস্তবতা কিছু আছে। আমি একটু শুধু প্রশ্ন তুলতে চাই, যে সময়ে হানিফ উড়াল সেতু হয়েছিল পার কিলোমিটার খরচ দর হয়েছিল 214 কোটি টাকা। ভারতের পরমা উড়াল সেতু কলকাতায় সেটা তো হচ্ছে 45 কোটি টাকা, নট বিডিটি। এবং একই সময়ে মালয়েশিয়া একটি উড়াল সেতুতে 84 কোটি টাকা। আমরা সবাই জানি ভারতের চাইতে আমাদের এখানে বালি সস্তা, সিমেন্ট সস্তা, লেবার সস্তা, সমস্ত কিছু সস্তা হওয়ার পরও 214 কোটি টাকা। রেল লাইনে ভারতে পার কিলোতে 12 কোটি, পাকিস্তান একটু দুর্নীতি বেশিগ্রস্ত 15 কোটি, চায়নাতে 13 কোটি, ইউরোপে 23 কোটি। আমার এখানে 2000 থেকে গুমদুম কক্সবাজার যে রেল লাইন হচ্ছে সেখানে খরচ হচ্ছে 128 কোটি পার কিলো। এবং এইভাবে প্রতিটা ক্ষেত্রে ধরলে সরকারের আমরা তো আমাদের রেমিটেন্স যুদ্ধের, আমাদের গার্মেন্টস কর্মীদের যে অর্জন, আমাদের কথা হচ্ছে আপনারা কাজ করছেন, কিন্তু এই যে মাঝখানে যারা এইভাবে লোপাট করছে এবং এই যে দফে দফে সময় বাড়িয়ে বাজেট বাড়িয়ে জনগণের টাকায় আবার সেটার উপর ট্যাক্স টোল, সেই জায়গাটায় কথা হচ্ছে এটা কোনো ভুল না, এটা পরিকল্পিতভাবে এটা নৈমিত্তিক হয়ে গেছে এবং এদেশের জনগণের এটা একটা পরিণতি বা ভাগ্য যেভাবে বললেন সেরকম একটা হয়ে গেছে। আমি প্রতিটা হিসেবে যদি আপনি 4 লেন হাইওয়ে ভারতে 10 কোটি, আমার এখানে 59 কোটি এভারেজে কেন হবে সেটা? আরেকটা বিষয় একটু বলি, আপনি জমির দাম 3 গুণ দিচ্ছেন, খুব ভালো, কৃষক পাচ্ছে, জমি মালিক পাচ্ছে। ফ্লাইওভার যেগুলো নগরের মধ্যে হয় সেখানে কি ভূমি অধিগ্রহণ করা হয়? তাহলে ভূমি অধিগ্রহণের তো বিষয় নাই,
আপনার আগে অধিগ্রহণ করা রাস্তার উপরে যে ফ্লাইওভারটা হচ্ছে, সেই ফ্লাইওভারের সুফল কুফল যাই হোক, চট্টগ্রামে একটা কথা আসছিল, সেটা হচ্ছে আগে ভূমিকম্প হলে আমরা রাস্তায় চলে যেতাম জীবন বাঁচানোর জন্য, এখন রাস্তা আমাদের মাথার উপর পড়বে ভূমিকম্প হলে। এইরকম প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, কারো কথা শোনা হচ্ছে না। আমরা যারা কথা বলি, চেষ্টা করি, এবং বিশেষজ্ঞ যারা কথা বলেন তাদেরকে সিডিএ চেয়ারম্যান থেকে শুরু করে খুব জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়, সমালোচনা করা হয়, যে কিন্তু একবারও একটা ডিবেটে গেলেন না যে আপনারা যে তথ্য নির্ভর বলছেন কিনা। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী থেকে শুরু করে রিনাউন্ড লোকজন আছে, এবং তাদের কোনো স্বার্থ নাই, তারা কেউ ঠিকাদার না, তাদের কোনো প্রতিষ্ঠান, কোনো ধান্দাবাজি নাই। তারপরও ভলান্টারি সার্ভিস দেওয়ার পরও আমরা শুনতে আমাদের কোনো আপত্তি নাই, গালি খাবো সেটা ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা এইভাবে যদি বলা হয় আমাদের একটু কষ্ট লাগে। আপনাকে আমরা আলাদাভাবে দেখি সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এই চুরিগুলো, লোপাটগুলো, মেগা চুরি, আপনার সরকারেরই মাননীয় সাবেক অর্থমন্ত্রী বলেছেন মেগা প্রজেক্ট মানে মেগা চুরি, আমাদের কথা না। তো সেক্ষেত্রে আমাদের এই অনিয়ম দুর্নীতিগুলো যদি, এটা কেন হচ্ছে? সুশাসনের ঘাটতি কারণ। এখানে সরকারের রাজনৈতিক সদিচ্ছার বাস্তবায়নই খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এইভাবে হচ্ছে, কিন্তু সবাই করে পার পেয়ে যাচ্ছে, কোথাও অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতার ঘাটতির কারণে এই কাজগুলো হচ্ছে। কিন্তু আমরা আর কত বছর, কত যুগ যুগ ধরে উন্নয়ন হচ্ছে, ঠিক আছে, সেই উন্নয়নের জন্য সরকারের যেমন ভূমিকা আছে, আমার রেমিটেন্স যুদ্ধ জীবন দিয়ে যারা লড়াই করে দেশে টাকা পাঠাচ্ছে, যে গার্মেন্টস কর্মী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা না খেয়ে কাজ করে, তাদেরই অর্জনকে আমরা লোপাট করছি, আমরা ফুটানি দেখাচ্ছি, সেই জায়গাটাই আমাদের অ্যাড্রেস করার জন্য নিবেদন। জি, ধন্যবাদ। জনাব আক্তার মাহমুদ, আপনি কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন? না, আমি চট্টগ্রামের কথাই শুনছিলাম। চট্টগ্রামের ব্যাপারে কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা মতামত আমরা প্রকাশ করেছি। সেটা হচ্ছে যে চট্টগ্রামের একের পর এক ফ্লাইওভার নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নও হয়েছে। সিডিএর এক ধরনের, আমি বলবো, ফ্লাইওভারের প্রতি এক ধরনের প্রীতি ছিল। চট্টগ্রামে যে ট্রান্সপোর্টেশন এবং তার যে নাম্বার অফ ভেহিকেলস আছে, ইউজার যতটুকু আছে, সেখানে কোনো ট্রান্সপোর্ট স্টাডিতে এটা বলে না যে ওখানে এতগুলো ফ্লাইওভারের প্রয়োজন আছে। সেগুলো কি অন গ্রাউন্ডেও কিন্তু এই ট্রাফিক সলিউশনগুলো করা যেতে পারতো, কিন্তু চট্টগ্রামে তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, তার ব্যক্তিগতভাবে তিনি মনে করতেন যে ফ্লাইওভারই এটা সমাধান, এবং তিনি এভাবে চিন্তা ভাবনা করতেন, যেটা অ্যাডভোকেট সাহেবের কথাবার্তা। একজন ব্যক্তি চাইলেই সকল রকম প্রতিবাদ বা সমালোচনা বা তিনি সম্ভবত যাচাই না করে একটা প্রকল্প হয়ে যাচ্ছে, সেটা নিয়েই আসলে এত বেশি কথা হয়েছে। সেখানে প্রচুর প্রতিবাদ হয়েছে। এটা হচ্ছে চট্টগ্রামের ব্যাপার। চট্টগ্রামের এই ধরনের একটা কিছু ঘটনা ঘটেছে। পাশাপাশি আমরা তো এরকমই দেখি, যে আমাদের এসটিপির কথা আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, এখানে এসটিপিতে যে অগ্রাধিকার যে তালিকাগুলো দেওয়া হয়েছিল, সেখানে কি তালিকা ভঙ্গ করে নিচের প্রজেক্ট উপরের দিকে নিয়ে এসে নেওয়া হয়নি? সেটাও তো এক ধরনের, আমি তো বলবো যে অনিয়ম। কারণ তা না হলে মানে প্রথম দিকের অগ্রাধিকার তালিকা যারা উপর দিকে থাকে, সেগুলো যদি বাস্তবায়ন করে ক্রমান্বয়ে পরে নিচের দিকে বেনিফিটগুলো পেতে শুরু করে। আপনি যদি আগেরটা শুরুতে করেন তাহলে তো বেনিফিটটা পেলেন না। তো এই জিনিসগুলো কিন্তু আসলে হয়, এগুলো হয়েছে। কিন্তু আমি যেটা এখন হয়েছে ঢাকা থেকে ময়মনসিংহ, মানে গাজীপুর থেকে ময়মনসিংহ আপনি যেতে পারবেন 1.5 ঘন্টায়, আর ঢাকা থেকে গাজীপুর যেতে লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টা। হ্যাঁ, সেটা তো আমাদের টঙ্গী থেকে জয়দেবপুর যেতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগে। তবে আমি একটা কথা বলতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, সেটি হচ্ছে যে আমাদের পরিকল্পনা কমিশনের ভেতরে মানে এমন একটা ডিপার্টমেন্ট হতে পারে বা একটা কিছু ব্যবস্থাপনা থাকতে পারে যারা এই প্রকল্পগুলোকে যাচাই বাছাইয়ের জায়গাটা স্বাধীনভাবে করবেন, কোনো রকমের প্রভাবিত না হয়ে। আমি এই কথাটা আমি কিন্তু জোর দিয়ে বলছি যে বাংলাদেশের আগামীর দিনের স্বপ্ন কিন্তু 1 দশক 1.5 দশকের নয়, 2 দশকের। আমরা ভিশন 2041 প্রেক্ষিত পরিকল্পনা আমাদের টার্গেটগুলো সেট করা হয়েছে। আমরা সেটাকে যদি আসলে সত্যিকারে মিন করতে চাই, সেই লক্ষ্যে আমরা যদি যেতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই যে প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলো কিন্তু অনেক বাড়াতে হবে। তা না হয় কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেজন্য তো আমি আইএমডিকে আরো শক্তিশালী করার কথা বলছি। জি, আমাদের সাথে অনেকগুলো ফোন অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, ঝটপট কয়েকটি নাম্বার ফোন নিয়ে নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আজাদ রহমান, আমি ঢাকা মহাখালী থেকে বলছি। জি, আজাদ রহমান বলুন।
জি, মাননীয় মন্ত্রী সাহেব আমার একজন প্রিয় ব্যক্তিত্ব মন্ত্রিসভার ভিতরে। তো ওনাকে পেয়ে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আজকে। মূলত আমার বাড়ির পাশে মগবাজার ফ্লাইওভার, এটা যখন লেফট হ্যান্ড ড্রাইভ অ্যাপ্রুভাল করলো ওনার মন্ত্রণালয়ের কনসার্ন পার্সন, এটা ধরার পরে ওনার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা একটা প্রশ্ন। আর এটার যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে সেটা কার পকেট থেকে নেওয়া হয়েছে, জনগণের পকেট থেকে না ওই কনসার্ন পার্সনদের পকেট থেকে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রকল্প আমরা দেখি যে 3 বছর বা 2 বছরের জন্য অ্যাপ্রুভাল হয়, যখন এক লেগে অ্যাপ্রুভাল হয় এটা কোনোটা 6 বছর, কোনোটা 8 বছর, কোনোটা 9 বছর চলে। যেমন আমাদের গাজীপুর, যেমন একজন বক্তা বললেন যে এই টঙ্গী থেকে চৌরাস্তা যাইতে আমাদের এখন অনেক সময় লাগে, এটাও প্রায় 9 বছর যাবত চলতেছে আমার জানা মতে। কারণ আমি গার্মেন্টস রিলেটেড ব্যবসা করি, আমার দিকে প্রতিদিন যাতায়াত করতে হয়। তো এটা কেন, মানে এখানে আমাদের সরকারের কোনো আইন আছে কিনা যে একটা নির্দিষ্ট সময় অ্যাড করার পরে এরপরে যদি সময় লাগে সেক্ষেত্রে শাস্তিমূলক কোনো ব্যবস্থা আছে কিনা, এই হলো আমার 2 নম্বর প্রশ্ন। যেমন আমি একটু উদাহরণ দিতে চাই, আমি মালয়েশিয়াতে যখন গেলাম দেখলাম কিছু কিছু প্রজেক্ট ফাঁকা, কাজ হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন কাজ হচ্ছে না, বলতেছে যে এটা সময় মতো হয় নাই বিধায় ঠিকাদার হয়তো বা পালিয়ে গেছে। কারণ কি এখানে বিরাট একটা আপনার ফাইনের ব্যবস্থা আছে ওনাদের আইনের ভিতরে। এই জন্য আপনি দেখেন যে মালয়েশিয়ার যে টুইন টাওয়ার সেটাও কিন্তু আপনার 3 মাস 14 দিন আগে হ্যান্ড ওভার করা হয়েছে গভর্নমেন্টের কাছে মালয়েশিয়া। তো আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে না কেন, মানে বাজেট বাড়তেছে মন্ত্রী সাহেব বললেন সেটা ওকে, আমাদের পকেট থেকে টাকা নিচ্ছেন দিচ্ছি আমরা, কিন্তু সময়টা কেন কালকে ফোন করছেন যে 6 মাসের কাজ সেটা আপনি 3 বছর 4 বছর লাগাচ্ছেন। জি আর আরেক জি জি, আচ্ছা সময়ের ব্যাপারে যদি সঞ্চালক মহোদয় আমাকে জি, 1 মিনিট অবশ্যই, যদি অবশ্যই। প্রশ্ন করবেন। জি। কতজন নাগরিক মহোদয় মাননীয় বলবেন, আমি মন্ত্রী। তাকে- হ্যাঁ, যা টাকাই ব্যয় করি আমরা অবশ্যই আমাদের সকলের টাকা, জনগণের টাকা, এতে কোনো তর্কের কোনো অবকাশ নেই। যেভাবে হোক চুরি করলেও জনগণের টাকায় চুরি করছি, অন্যখান থেকে টাকাটা আসছে না, সেটা ভিন্ন কথা। যেটা এই যে সময়ের ব্যাপার, 2-4টা জিনিস যদি বিবেচনায় একটু আমি আনার জন্য বলবো। একটা কোভিড, একটা সাম্প্রতিক, এটা তো কেউ জানতো না পৃথিবীতে। কোভিড আমাদেরকে প্রায় বছর ধরে আমাদের থেকে নিয়ে গেছে, এবং একবার যখন নিয়ে যায় এর একটা কিউমুলেটিভ নেগেটিভ ইফেক্ট হয়। অনেক বিদেশি যারা ছিল কনসালটেন্ট তারা দেশে গেছে, ফিরে আসে নাই। অনেক যন্ত্রপাতি আসার কথা ছিল, আসতে পারে নাই, ইত্যাদি ইত্যাদি। এইগুলো আমি বলছি না। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, আপনাদের সবাই জানেন অনেকগুলো প্রকল্পের মধ্যে আমরা জয়েন্ট কস্ট আছে। কিছু টাকা দেয় আমাদের বিদেশি লেন্ডাররা, যারা মহাজন, যাদের থেকে আমরা ধার করি, বিশ্ব ব্যাংক হোক, বিশ্ব উন্নয়ন ব্যাংক হোক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হোক, আমরা টাকা ধার করে আনি। সেই টাকার তারা যে টাকাটা দেয়, তারা মুখে বলছে যে আমাদেরকে কম সুদে দিচ্ছে, দয়া করে। এটা একটা গ্লোবাল বিষয়, আমি ভিতরে যাচ্ছি না। কম সুদে দেওয়ার সুবাদে তারা নানা ধরনের বিষয় আশয় শর্তাদি জড়িয়ে দেয়, যে প্রত্যেকটা কাজ করার আগে আমাদের কাছে আসতে হবে, আমাদেরকে প্রত্যেকটা জিনিস ক্রয় করার আগে আমাদের কাছে পাঠাবে তোমরা, আমরা দেখবো কোথায় থেকে কিনছো, কোন দেশ থেকে, সেটা আমাদের রাজনৈতিকভাবে কালো তালিকাভুক্ত কিনা আপনারা বুঝেন। এগুলা বড় বিস্তারিত বলার এখানে অবকাশ নেই, সেসব তারা দেখে। আমাদের যেমন ব্যুরোক্রেসি মন্দ ভালো দুটা আছে, তাদেরও আছে, এবং ওখানে গিয়ে মাসের পর মাস আমরা কেউ জানি না, এই দেশের মানুষেরা এটা জানি না, পেপারেও আসে না, ওদেরকে মনে করা হয় একদম মেশিনের মতো চলে। আমি জানি, আমি কাজ করি, বছরের পর বছর কাগজ পাঠিয়ে আমাদের ওয়েট করতে হয়। কনসালটেন্ট নিয়োগ, তাদের ছাড়া আমি যদি চুজ করি আপনাকে নিব, আপনাকে নিতে যাবে না, বলছে না অমুক দেশের অমুককে আমি পাঠাচ্ছি, তাকে নিতে হবে। তো এইগুলা কিছু কিছু অজানা বিষয় আমরা নাগরিকরা সব জানি না। এগুলা কিন্তু আমাদের প্রকল্পের উপরে একটা ভয়ঙ্কর একটা নেতিবাচক প্রভাব ফেলে, এবং আমরা এর শিকার। যেহেতু আমরা সামনে আছি, ড্রাইভিং সিটে আছি, সবটা আমাদের ঘাড়ে এসে পড়ে। এইগুলা কিন্তু ইনগ্রেড, এর থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা মিডল ইনকাম কান্ট্রির স্টেজে উঠছি, এই ধরনের অদ্ভুত সব অপমানজনক শর্তাদি থেকে আমরা বের হতে পারবো, যদিও আমাদের সুদ একটু বাড়বে। আমি ব্যক্তিগত মনে করি সুদ বাড়াটা আমাদের জন্য ভালো হবে। এই কম সুদ নিতে গিয়ে আমাদের এই যে অন্যান্য জিনিস বিষের মতো খেতে হয়, কারণ এসব কিছু বললাম। জি, কারণ বাংলাদেশের তো এখন সক্ষমতা হয়েছে, বাংলাদেশ তো কারোর দিকে তাকিয়ে থাকতে হয় না, হাত পাততে হয় না। বাংলাদেশের তো এখন প্রয়োজন নাই, এখন অনেকেই আছে আমাদেরকে দেওয়ার জন্য। সেখানেই তো আমাদের অর্জন, যে বাংলাদেশ যে এগিয়ে গেছে, আমাদের গর্বের জায়গা, আমরা মাথা তুলে দাঁড়িয়েছি, সেটা তো কিন্তু অনেকের আবার হিংসার কারণও হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। একটু কথা বলতে চাই,
না, প্রথমত ধরুন আসলে ওই যে বললেন কি প্রণবী ঠিক বলছে যে মান্নান ভাই যেভাবে কথা বলছেন এবং খোলাসা করে বললেন এবং শেষে বললেন এটা গুরুত্বপূর্ণ। এখন যদি খুব ছোট ছোট করে বলি, এখন বাস্তবতাটা কি আমরা যেভাবে বুঝি, ধরেন এইরকম মান্নান সাহেবের মতো একজন, উনার সদিচ্ছার উপরে কি এগুলো নির্ভর করবে? করবে না। এইটা হচ্ছে বাস্তবতা, এটা দেখতে হবে। তাহলে আপনি দেখেন, সহজ করে বলি, যেমন এখানে পরে বলতে যে বলছিল আন্দাজে কিছু হয় না, তাহলে এই যে লুটপাটটাও কিন্তু আন্দাজে হয় না, যে যত কথা বলেন না কেন। খবর তো আমরা রাখি, যারা এই যে দুর্বৃত্তায়িত চক্র তারা ঠিকই হিসাব করেই চলে যায়, এই প্রজেক্ট এইটাই নেব, কোথায় যে ঠেকাবো এবং কিভাবে তার লুটপাট হবে। তাহলে এটি একটি ব্যাপার। সুতরাং এইটা উইদাউট সুশাসন এবং পুরো ব্যবস্থার পরিবর্তন ছাড়া এটা আপনি পারবেন না, এটা একটু খেয়াল রাখা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, উনি শেষে যে কথাগুলো বলেছেন, যেটা কিন্তু যদি বলেন যে আপনি সেই পাকিস্তান আমল বলেন, বাংলাদেশ হওয়ার পরে এই যে আমাদের যেভাবে বিদেশের সাহায্যের নামে যে ঋণ নির্ভরতা এবং সেখানে ওই যে শর্তর নামে যা, এমনকি যে টাকা দেয় কোত্থেকে কিন্তু আমি কি করতে হবে, তাহলে আমি কেন এই ফাঁদে পা দেবো? এই ফাঁদে পা দেওয়ার তো দরকার নেই। প্রসঙ্গক্রমে বলি, ধরেন পদ্মা সেতু আমাদের জন্য একটা ইউনিক উদাহরণ তো প্রথম দিকে তো ছিলই, যে বিশ্বব্যাংককে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে করলাম। যদি এই জায়গায় আমরা তার সময় মতো, হ্যাঁ কোভিডটার অন্য প্রশ্ন, সময় মতো এবং সাশ্রয়ী পর্যায়ে করতে পারতাম, তাহলে এই মডেলটাই কিন্তু একটু অন্য জায়গায় যেতে পারতো। কিন্তু পারছি না কেন? পারছি না এখানে যে পুরো যে দুর্বৃত্তায়িত চক্র, কিছু মনে করেন না, সেইটাতে আমরা বলি, আপনি যেমন এখানে অসাধু ব্যবসায়ী আছে, এইসব অসাধু ব্যবসায়ীর মধ্যে এইসব কাজে অবশ্যই ছোটখাটো না, এই যাচ্ছে কি ব্রিফকেস ব্যবসা, এখন ব্রিফকেস তো নাই, এখন বলে কি ল্যাপটপ ব্যবসায়ী, প্রজেক্টটা তারা নিয়ে আসে। সুতরাং তারা আছে, আর কি আছে? অসৎ আমলারা আছে, আর আছে কি অসৎ রাজনীতিক। এই ত্রয়ে মিলে যে দুর্বৃত্তায়িত চক্র, এই চক্র থেকে বের হতে গেলে পুরো ব্যবস্থা জায়গায় যেতে হবে। শেষ একটা পয়েন্ট বলে উনি যেটা বলেছেন, আমি যদি বুঝে থাকি উনি সৎভাবে যেটা বলতে চেয়েছেন, আমাদের এই কালচারটা পাল্টে যেতে হবে। কোন কালচার? আমি যদি বুঝে থাকি যে যার যে দায়িত্ব একটু দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করবে এবং দুর্নীতিমুক্ত ভাবে। এখন আপনি বলেন যে একটা লোক সে যখন দেখে যে উপরে, সে ধরে নেয় এই প্রজেক্ট মানে একেবারে উপর থেকে দুর্নীতি হচ্ছে, মাথায় যখন সেটা থাকে, চিন্তা করে এই জমিতে যদি 1000 টাকা পাই, আমি যদি এখানে ধান গাছ রুই বা একটা টিনের ঘর তুলি, আমি 5000 টাকা পাবো, তখন তো সে জায়গায় যায়। তাহলে আপনি কালচার পরিবর্তন করতে গেলে পুরো উপর থেকে ব্যবস্থার পরিবর্তন, এই ধারাটা যদি না পারেন, তাহলে তার কাছ থেকে কিন্তু আশা করে লাভ নেই। সুতরাং সেই সামগ্রিকতায় 3টা কাজ কথা বলে শেষ করি। সব জায়গায় অন্ততপক্ষে আসেন, যা অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া থেকে বাদ থাকুক। ওই যে যেটা আক্তার ভাই বললেন যে একজন ব্যক্তির ইচ্ছাই চট্টগ্রামের ঘটনা ঘটছে, হোয়াই এইটা হবে জনগণের ইচ্ছায়। সেই জায়গায় যদি আমরা আসতে পারি, অর্থাৎ জনগণের অংশগ্রহণে আমরা প্রকল্প নেব, জবাবদিহিতা নিশ্চিত করব, স্বচ্ছতা নিশ্চিত করব, তাহলে অন্তত পক্ষে এই ব্যবস্থার মধ্যে কিছুটা হলেও রেহাই আমরা পেতে পারব। ধন্যবাদ। তাই ছাড়া কিন্তু কোনো রেহাই টেহাই পাবো না, জনগণের টাকার অপচয় হবে। জনাব আনসার হোসেন, প্রকল্পগুলোর মান এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায় কিভাবে, ছোট্ট করে যদি বলেন পরামর্শ। হ্যাঁ, আমি ছোট করে বলবো। তার আগে আমি মন্ত্রীকে 2টা পয়েন্ট বলে মহোদয়কে আমি একটু আশাবাদী হতে চাই যে আমরা আসলে ওনাকে ব্যক্তি সজ্জন মানুষ, আমরা আসলে এখানে পার্টি না, মানে ওনার বিপক্ষে আমরা বসিনি, আমরা সবাই মিলে দেশের জন্য আলাপ করছি যে এই জায়গাটা থেকে কিভাবে উত্তরণ সম্ভব। তো সেই পয়েন্টে আমি 2-একটা সাজেশন মন্ত্রী মহোদয়কে দিতে চাই। উনি যদি ভালো ফিল করেন, কারণ ওনাদের একটা সত্য কথা বলেছেন যে অনেক ইন্টারনালিটিস আছেন ওনাদের, যেগুলো আমরা সাধারণ জনগণ জানতে পারবো না ওই চেয়ারে না বসা পর্যন্ত। দ্যাট ইজ ভেরি কারেক্ট, এবং এটা আমরা সবসময় বিশ্বাস করি। তো সেই জায়গাটা হচ্ছে যে প্ল্যানিং কমিশনের এখন যে কাজটা আছে, সেখানে আপনি দেখেন যে প্ল্যানিং কমিশন আসলে আমার বিবেচনা, আমি ক্ষুদ্র জ্ঞানে বলছি কেন, ওই ফিল্ডটা আমার না, এটা অর্থ মন্ত্রণালয়ের একটা এক্সটেনশন হিসেবে আমি দেখি। সেটা হচ্ছে যে অর্থকে কিভাবে ছাড় দেওয়া হবে কি হবে না, কোন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা বের করার একটা যন্ত্র হচ্ছে আপনার আইএমইডি। তো এই জায়গাটা দুঃখজনক, কারণ এটা অর্থ মন্ত্রণালয়ের একটা এক্সটেনশন হিসেবে কাজ করছে, এবং এইখানে এটা মন্ত্রণালয়, প্ল্যানিং মন্ত্রণালয় কিন্তু কোনো প্ল্যান করছে না। মানে এই জায়গাটা সবচেয়ে দুঃখজনক, কারণ প্রকল্পকে ওকে করছে অথবা ওকে করছে না, হোয়াট এভার। এইটা না, আমাদের এখানে দরকার হচ্ছে কি করা উচিত। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমি আশিক ভাইয়ের কথা একটু পরে আসছে, 2টা পয়েন্টে এটা মিলিয়ে আনবো। ভুল প্রকল্প যে কথাটা আমি বলছিলাম সেখানে আমি আসি, তারপরে এখানে আসছি। মন্ত্রী মহোদয়, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি দেখবেন যে এইখানে যে আপনার 2টা উদাহরণ দিব। একটা হচ্ছে যে আমাদের যখন নাকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটা আমরা রেলওয়ে লাইনের উপর দিয়ে নিয়ে গেলাম,
তখন আমার ইন্টারনাল একটা খবর আমার কাছে এসেছিল, আমার যেহেতু আমি কিন্তু কনসালটেন্সির সাথে জড়িত, আমি কিন্তু এই প্রকল্পগুলোর সাথে জড়িত না, অন্যভাবে সিটি প্ল্যানিং এর সাথে জড়িত, আপনি হয়তো জানেন এটা। তো সেইখানে যে ব্যাপারটা, আমি তখন গাজীপুর সিটি কর্পোরেশনে হচ্ছে, আমি তখন যে প্ল্যানটা হচ্ছিল সেটা আমি টিম লিড করছিলাম। তখন বিআরটি প্রকল্পটা শুরু হয়। তো বিআরটির যে জাপানি এক্সপার্ট টিম লিডার, ওনার সাথে আমি বলেছিলাম যে আপনি যে এই বিআরটিটা করবেন, মানে এখন যে কথা উঠেছে আমি বলছি সেটা অনেক আগের কথা, 2015-র কথা বলছি। তখন আমরা তাকে বলেছিলাম যে আপনার এইখানে যে কটা বাসকে আপনি এটার উপর দিয়ে নিতে চান, সেই কটা বাস কিন্তু আপনি শুধু কমিউটার ট্রেন বাড়ায় দিলেই হয়ে যায়, এই বাস একটাও থাকবে না, নিজের থেকে চলে যাবে। ওয়ারাস সেটা করার ফলে আজকে কি হলো জানেন, আমাদের যে টাঙ্গাইলের বাসটা, আমি সেদিন তাকে বলেছিলাম যে এই প্রকল্পটা করেন না, সে টাঙ্গাইলের বাসটা এখন রিক্সার পেছন দিয়ে আসতেছে জিরো স্পিডে। আপনি রংপুর থেকে যেটা আমার বঙ্গবন্ধু সেতু হয়ে আসতেছে, রিক্সার পিছনে জিরো স্পিডে আসবে, সেখানে গার্মেন্টস এর মেয়েদের পিছনে হেঁটে হেঁটে গাড়ি আসবে। এই বাস্তবতাগুলো যারা ফোর্সি করতে না পারে তারা কেন প্রকল্প করছে আমি বুঝতে পারি না। আপনাকে আমি এই জন্যই অনুরোধ করছি যে এই জায়গাগুলোতে প্ল্যানার ইনভলভ করতে হবে। প্ল্যানারের কাজই হচ্ছে বর্তমানকে ধরে নিয়ে ভবিষ্যৎকে দেখতে চেষ্টা করা, এটাই তার পড়ালেখা। এবং সেই জিনিসটা যদি আপনি প্ল্যানিং কমিশনে না আনেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই যে প্রবলেমগুলো, এগুলো থেকে অনেকখানি মুক্ত হতে পারবেন না। আরেকটা হচ্ছে যে আপনার এটা যে প্রকল্প ব্যয় এবং অন্যান্য জিনিস যেটা বলেছেন, আমি বাস্তব দুটো উদাহরণ দিয়ে দিয়ে আমি আশা করছি মন্ত্রী মহোদয় এটা খেয়াল, মানে এটা রিমেডি বা এটার ব্যাপারে খোঁজ নেবেন। একটা হচ্ছে যে আমরা রাস্তা ওয়াইডেনিং করে এখন যেটা আপনার 2 লেন ছিল সেটাকে 4 লেন করছি। আপনার কয়েকদিন পরে এটা প্রবলেম দেখবেন, আমি যেন অ্যাডভান্স বলছি। যে রাস্তাগুলো 2 লেন আছে সেগুলোকে 4 লেন করে আমরা কিন্তু বলতে চাচ্ছি যে আমরা এগুলোকে বড় রাস্তা বানাচ্ছি, হাইওয়ে গুলো ইমপ্রুভ করছি। রিয়েলিটি হচ্ছে আপনি যখন 4 লেন বানাচ্ছেন তখন আপনার এক্সিস্টিং যে 2 লেন আপনার অ্যাডিশনাল বানাতে হচ্ছে দুই পাশে লোকাল রোড হিসেবে। আপনি হাইওয়ে প্রকল্পের কস্টের ভিতরে আপনি আসলে ভার্চুয়ালি 8টা লেন বানাচ্ছেন, তার মধ্যে 2টো লেন হচ্ছে লোকাল। এবং সেই এটা অল অ্যালং দ্য লেংথ আপনি যখন বানাচ্ছেন, তাহলে সাইকেলে করে আমি ঢাকা থেকে চিটাগং যেতে পারবো, সেই ব্যবস্থা আপনি করেছেন। এটা কি প্রয়োজন আছে কিনা? এটা কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা লোকাল রোড। ইউ ডোন্ট নিড টু রান অল অ্যালং দ্য হাইওয়ে। আপনার 2টা এক্সট্রা রাস্তা আপনার বানানোর কথা না। এটা হচ্ছে এবং সামনে আরো হবে। এবং এই কারণে যেটা ঘটছে সেটা হচ্ছে দুপাশের বাড়িঘর ভেঙে একাকার, এবং মানুষের জীবনযাত্রা এবং প্রকল্প ব্যয়, প্রকল্প সময় সবকিছু বেশি লাগছে। আপনি জানেন, আপনি আমার চেয়ে বেশি জানেন। এই জায়গাটাতে এসে আমি আপনাকে শুধু বলতে চাই যে এই ব্যাপারগুলো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এভাবে হয় না। একটা রাস্তাকে কন্টিনিউয়াসলি ওয়াইডেনিং করে আপনি শেষ করতে পারবেন না, কেন এরপরে আরো 2 লেনের প্রয়োজন হবে, তখন আবার আপনাকে এই বাড়ি ঘরগুলো ভাঙতে হবে। তো এই দিস ইজ নট দ্য প্রসেস, ওয়ার্ল্ড ওয়াইড কেউ করে নাই, আমরা করছি কারণ আমরা কোনো দিকে তাকাই না, আমরা পড়িও না, আমরা ব্যাকগ্রাউন্ডও জানি না। আমি আপনাকে বলছি না, আমি আমার মতো আরেকজনকে বলছি যে এই দায়িত্বে আছে, সেই জায়গাগুলোতে আপনারা একটু সক্ষম এবং শক্ত হই। রোডস এন্ড হাইওয়েজ এর মতো একটা অর্গানাইজেশন আছে যার একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, তার ভিতরে একজনও প্ল্যানার নেই। এটা কি করে সম্ভব? যার জন্য এই সলিউশন আসতেছে। যে লোকটা ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত, সেই লোকটা প্ল্যান করছে, তাহলে প্ল্যান তো এমনই হবে। তো এই জায়গাগুলোতে মন্ত্রী মহোদয়কে আমি একটু জোর দিতে চাই যে আপনি জায়গাগুলোতে প্ল্যানার বসান, আমি অন্তত 50% প্রবলেম আপনার অটো সলভ হয়ে যাবে, এটা জন্মই হবে না। এই পয়েন্টটা বলে আমি এখন আপনার পয়েন্টে এসে 2টা সেন্টেন্স বলছি। ডিজাইন স্টেজে যে ভুলগুলো হচ্ছে সেটা আর একটা আপনার লক্ষণ হলো এরকম, ডিজাইন স্টেজে ভুলগুলো হয় এরকম যে ধরেন এলজিইডি প্রচুর কাজ করে, তারা নাকি ভীষণ সক্ষম। বিষয়টা আপনি একটু ভেবে দেখেন তো, এলজিইডি হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা এক্সিকিউশনের সাথে জড়িত একটা অর্গানাইজেশন, যে হচ্ছে রাস্তা বানানোর কাজের সাথে জড়িত। সেই লোক যখন নাকি প্ল্যান করে তখন দুঃখজনক, বিকজ প্ল্যান একটা অত্যন্ত জটিল কাজ, সেটার জন্য একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, ইউডিডি, বা আপনার প্ল্যানিং কমিশনে আপনার প্ল্যানিং এর একটা মন্ত্রণালয় আছে, আপনার কিন্তু একটা প্ল্যানিং সেল নাই। এখন সেই লোকটা করবে প্ল্যান, ওরা করবে এক্সিকিউশন। বাস্তব উদাহরণ দিচ্ছি, আমাদের 200-250 আপনার উপজেলা কিন্তু প্ল্যান হয়ে গেছিল এর আগে ইউটিআইডিপি তে, আপনি জানেন। সেখানে আসলে কি হয়েছিল, আমি ব্যাকগ্রাউন্ডটা বলি, মানে আমি পিপলের জন্য বলছি, আপনি তো জানেনই। সেটা হচ্ছে যে ড্রেনেজ মাস্টার প্ল্যান করার কথা ছিল, তখন ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তোমার মাস্টার প্ল্যানের সাথে এটা সিনক্রোনাইজ করে তোমার যে প্ল্যানটা লেআউটটা দিয়েছো, ওয়্যার ইজ ইওর মাস্টার প্ল্যান। ওনারা অবাক হয়ে দেখলেন যে সিটির কোনো মাস্টার প্ল্যান নাই, সিটির মাস্টার প্ল্যান ছাড়াই আপনার ড্রেনেজের মাস্টার প্ল্যান হয়ে গেছে। তখন ওরা বলছে কোনো ব্যাপার না, আমি মাস্টার প্ল্যান বানায় দিচ্ছি। মানে আপনি কুকুরের লেজ আঁকতে যে পুরো কুকুর এঁকে ফেললেন, ওটা ফাও, ওটা কোনো ব্যাপার না। যার জন্য প্ল্যানও ওই লেভেলেরই হবে, বিকজ ওই টাকার ভেতর থেকে আপনি ওটা করছেন। এই বাস্তবতাগুলো খেয়াল রেখে প্ল্যানিং কমিশনকে রিকোয়েস্ট করব, প্ল্যান করা শুরু করেন, প্ল্যানটা করা শুরু করেন, তাহলে প্রকল্পের ভুলগুলো কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, একদম মাননীয়
মাননীয় মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি যেটা ঘটনা বলছিলাম যে উনি যেন আনসার হোসেন বললেন যে প্ল্যান যেন প্ল্যানিং, ওনার একটা ধারণা বোধ হয় যে আমরা এডিকুয়েটলি প্ল্যান করছি না বা কম করছি বা করছি না আদৌ। দ্যাট ইজ নট কারেক্ট অ্যাকচুয়ালি। আলটিমেট প্ল্যান ইন এ ডেমোক্রেসি করে যারা পাওয়ার আছে তারাই করে, তারা জনগণকে কথা দেয়, সেই কথাগুলোকে তারা প্ল্যানে Convert করে। আইডিয়া হিসাবে বলে, আইডিয়া কনসেপ্ট হিসাবে। যেমন আমরা আমাদের দল থেকে বলছি যে আমরা পদ্মা সেতু বানাবো, জনগণ এটা লাভ দিয়ে হাতে নিয়েছে, আমাদেরকে ভোট দিয়েছে, এখন আমার দায়িত্ব পদ্মা সেতু বানানো। পদ্মা সেতু প্ল্যান ডিজাইন তো আমার করার কথা নয় এজ মিনিস্টার। এখন এইটা ডিজাইন প্ল্যান তো উনি বললো যে পরিকল্পনা কমিশনের, কিন্তু এটা নিজে কমিশনে এই প্ল্যানটা করে না। পদ্মা সেতুর এক্সিকিউটিভ বডি হবে সড়ক সেতু বিভাগ, তাদেরকে আমরা বলবো যে এই যে সিদ্ধান্ত আমাদের, আপনারা এখন আপনাদের কাছে ইঞ্জিনিয়ার আছে, কনসালটেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এবং অর্থ মন্ত্রণালয়ের এক্সটেনশন নয়, অর্থ মন্ত্রণালয় শুধু আমাদেরকে বলে যে এই বছরে এত টাকা পাওয়ার সম্ভাবনা আছে, আপনি বাজেট উন্নয়ন বাজেট যেটা করবেন এইটা আমার দায়িত্ব, এর মধ্যে আপনি থাকার চেষ্টা করবেন। আপনাকে আমি 100 টাকা দিব আগামী বছরে, আপনার অল প্ল্যান মাস্ট বি উইদিন দ্যাট 100 টাকা, ওইরকম করে মানে লিমিট করে দেয়। এবং প্ল্যানটা করে শিক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় করে, রেল হলে রেল মন্ত্রণালয় করে, তারপরে এগুলা যাচাই বাছাই হয়ে ঘষা মাজা হয়ে তৈরি হয়ে আমাদের কাছে আসছেন যেখানে, তখন আর কিন্তু প্ল্যান ডিজাইন নয়, একটু দেখার জন্য, একটু ওভারসি করার জন্য যে প্ল্যানের মধ্যে ঠিক গ্রামারটা ঠিক আছে কিনা, নট দ্য ইন্টারনাল ইয়ে না, কনসিস্টেন্সি না, এই গ্রামারটা আমার এখানে আমরা দেখি যে প্রত্যেকটা স্টেপ তারা ফলো করেছে কিনা। আলটিমেটলি প্ল্যানের দায়িত্ব কিন্তু ওই এক্সিকিউটিভ বডি যারা প্ল্যানটা করার কথা, রেল হোক বা সড়ক হোক, সেইভাবে কাজটা হয়। আবার এখানে আমাদের কিছু সমস্যা আছে, কিছু হয়তো বিকজ অফ গ্রোথ আমরা সাফিসিয়েন্টলি এডিকুয়েটলি ইকুইপ না। আমি ধন্যবাদ যে আমি শিখেছি, আমরা সবাই শিখছি, আপনারা হয়তো আমার থেকে শেখার দরকার নেই, শুনছেন আমি আমার ডিফিকাল্টিগুলো বলছি। আমরা যেটা বলতে চাই যে উই আর অ্যান ওপেন গভর্নমেন্ট, আমরা আপনাদের কথা শুনি, সম্মান করেও নিয়ে যাব, এবং আমরা আমাদের কাজে এটাকে ফ্যাক্টরিং করার চেষ্টা করি, আরো করব। আমি জনাব প্রণবকে বলছি, হি ইজ ভেরি স্ট্রংলি ওয়ার্ডেড পার্সন, ভালো এই ধরনের প্রস্তাবগুলো আসলে, যেমন গাইবান্ধায় যেসব দুষ্কাণ্ড হয়েছে খোঁজ খবর নেওয়া উচিত। তবে ওই আমরা বড় ফিগারে যাই, পার্সেন্টেজে যাই, পার্সেন্টেজে গেলে 10,000 বীজের মধ্যে 10টা বীজ ভেঙে পড়েছে, 1% নয়। সো আই এম হ্যাপি, আই থিঙ্ক ম্যাথমেটিক্স মেক্স মি হ্যাপি। কিন্তু ওই এলাকার ওই গ্রামের লোকেরা যে সর্বনাশ হয়ে গেল, এটা জবাব খেয়ে দিবে, এই কন্ট্রাডিকশনটা আছে। থ্যাংক ইউ, আর বেশি বলা ঠিক না আমার। জি ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জি প্রদীপ, আপনি মনে কিছু বলতে চাচ্ছেন? আমি ধন্যবাদ আপনাকে, আপনি যে এতটুকু বলেছেন তাতে আমরা ধন্য। গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আপনাকে আগাম শুভেচ্ছা যে আপনি এইভাবে খোঁজ খবর করবেন। জি, খোঁজ নিব, গাইবান্ধা খোঁজ নিব। বালাসী ঘাটেরটাও 167 কোটি টাকা জবাব দিবে। বালাসী মনে রাখবো। জি, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.